তাহলে আমরা ইউনিট 5 এর অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, তার অর্থ, তার কনসেপশন আমরা বলেছি। ইউনিট 5 এর সেকশন বি পার্টে রয়েছে হচ্ছে আমাদের স্থিতিশীল উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখন এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন বলতে বুঝি সেটা হচ্ছে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন পূরণের সক্ষমতাকে ব্যাহত না করে। এটাকে আমরা বলি হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। তার মানে এই পুরোটা আমরা অ্যাকচুয়ালি বললাম হচ্ছে ডেফিনিশন, সংজ্ঞা দিলাম স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা, যে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে, ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনের পূরণের সক্ষমতাকে ব্যাহত না করে। এন্ড প্রশ্ন হচ্ছে যে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে গিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে। সেই সমস্যাগুলো কিরকম? না, সেই সমস্যাগুলোর মধ্যে আমরা স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি, সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের অবক্ষয়, 1। 2 হচ্ছে জলদূষণ। গ্রামের পুকুরে বিভিন্ন গবাদি পশুকে স্নান করাচ্ছি, বাসন ধুচ্ছি, স্নান করছি। বায়ু দূষণ, মাত্রা অতিরিক্ত যানবাহন, তাদের জ্বালানি পুড়ছে, কলকারখানায় যে ফার্নেস গুলো রয়েছে সেগুলো জ্বলছে, ধোঁয়া তৈরি করছে, বায়ু দূষণ হচ্ছে। ভূমিক্ষয়ের জায়গাটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে মাটির সঙ্গে প্লাস্টিক মিশছে, ভূমি দূষণ ঘটছে। রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে জমির যে উৎপাদনশীলতা বা উর্বরতা স্বল্পকালীন ভিত্তিতে বাড়লেও দীর্ঘকালীন ভিত্তিতে তা কিন্তু হ্রাস পাচ্ছে। জীববৈচিত্র্যের অবক্ষয় ঘটছে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে চড়ুই পাখি আর দেখতেই পাই না জানলার কাছে। তার মানে জীববৈচিত্র্য ধীরে ধীরে হারাচ্ছে। নগরায়ন ঘটছে, অত্যন্ত মাত্রায় নগরায়ন, ফলে প্রচুর ফ্ল্যাট তৈরি হচ্ছে, দূষণের মাত্রা বাড়ছে, সিমেন্ট বালি উঠছে, ধূলিকণা বাতাসে ছড়িয়ে পড়ছে। নগরায়নের জন্য প্রতি একর বন কেটে ফেলছি, বন উজাড় হচ্ছে। কঠিন বজ্র আমরা পরিবেশে ফেলছি, কম্পিউটারের হার্ড ডিস্ক, কম্পিউটারের সিপিইউ লাগছে না, ওল্ড, পুরনো হয়ে গেছে, ফেলে দিচ্ছি। কঠিন বজ্র, বিশ্ব উষ্ণতা, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো ছিল হচ্ছে আমাদের স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে সমস্যা। প্রয়োজন হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়, তাদের যাতে ভবিষ্যতে তাদের প্রয়োজন পূরণ করতে পারে, সেই সক্ষমতাকে রাখতে হবে। তার জন্য কি করব? তার জন্য করব সম্পদ পুনরায় পূরণ করব। যতটা পারি আমরা ভৌম জল ব্যবহার করছি, সাবমার্শাল দিয়ে মাটির নিচ থেকে জল তুলছি, শ্যালো মেশিনের মধ্যে দিয়ে জলসেচ করছি। যতটা পারি তার ব্যবহার কমাবো, বৃষ্টির জল ধরে রাখার চেষ্টা করব। প্রজন্ম ধরে সম্পদের সাম্য ব্যবহার ঘটাতে হবে, অর্থাৎ ধীরে ধীরে আমরা এগোতে থাকবো, একবারে সবকিছু ভোগ করতে চাইব না।
তৃতীয় হচ্ছে পরিবেশ রক্ষা। পরিবেশ রক্ষা করতে হবে, জৈব বৈচিত্র্যের সংরক্ষণ করতে হবে, পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার করতে হবে, রাসায়নিক কীটনাশকের জায়গায় জৈব সার যতটা পারি ব্যবহার করার চেষ্টা করব। বায়ু দূষণ রোধ করতে হবে, তার জন্য দরকার ইলেকট্রিক কার, তার জন্য চার্জিং পয়েন্টস, ইলেকট্রিক ভেহিকলস যত ব্যবহার বাড়ানো যায় তত বায়ু দূষণ কমবে, পরিবেশ রক্ষা পাবে। জৈব কৃষি ব্যবস্থার ব্যবহার, এবং সবার আগে প্রয়োজন মানুষের জনসচেতনতা। মানুষের কনসিয়াসনেস যদি বাড়াতে পারি যে দেখো এগুলো যদি আমরা না করি ভবিষ্যতে আমরা ধ্বংস হয়ে যাব, ফলে এই সচেতনতাটা রাখতে হবে, তৈরি করতে হবে, এবং সঙ্গে হচ্ছে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার ঘটাতে হবে। এগুলো যদি করতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন পূরণ হবে। এখন এগুলো তো দেখলাম হচ্ছে সমস্যা, এবং সমস্যাকে রক্ষা করবার জন্য তার জন্য কি কি করব। এবার দেখব স্থিতিশীল উন্নয়নের ফলে কি কি কিরকম সমস্যা। একটা উদাহরণ দিই, যেমন দূষণ যদি বাড়ে তাহলে স্বাস্থ্যহীনতা, দূষণ যদি বাড়ে তাহলে স্বাস্থ্যহীনতা বাড়বে। স্বাস্থ্যহীনতা যদি সৃষ্টি হয় তাহলে জনসাধারণকে তাদের আয়ের প্রায় 60% পকেট থেকে ব্যয় করতে হয়। এই ব্যয় পূরণের জন্য জনসাধারণকে চড়া সুদে টাকা ধার করতে হয় বা জমি বন্ধক রাখতে হয়। চড়া সুদে টাকা ধার করছে বা ব্যয় পূরণের জন্য জমি বন্ধক রাখছে। এর ফলে জনসাধারণের বিপুল অংশ তারা দারিদ্র সীমার নিচে চলে যাবে। তাই অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হবে। তাই স্থিতিশীল উন্নয়নের প্রয়োজন। এখন এরপরে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা জাতিসংঘ, তারা 17টা লক্ষ্য দিয়েছে, 17টা দফা উন্নয়ন লক্ষ্য, স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনে। কি কি না, 17টা দফা হচ্ছে দারিদ্র্যের অবসান, ক্ষুধা অবসান, সুস্থ জীবন, গুণগত শিক্ষা, লিঙ্গ সমতা, স্বচ্ছ জল এবং স্যানিটেশন, সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি, শালীন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প উদ্ভাবন এবং অবকাঠামো। 10 নম্বরে বৈষম্য হ্রাস, স্থিতিশীল নগর ও জনপদ তৈরি, দায়িত্বশীল উৎপাদন ও ভোগ, জলবায়ুর পরিবর্তন মোকাবিলা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ করা, স্থলজ যে সম্পদ রয়েছে সেই সম্পদ সংরক্ষণ করতে হবে, এবং শান্তি, ন্যায় এবং শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে, এবং সর্বশেষ অংশীদারিত্ব। এইগুলো হচ্ছে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য। এরপর আমরা দেখব যে এই সমস্ত লক্ষ্যগুলো পূরণ করবার জন্য, বাস্তবায়নের জন্য কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার জন্য এই স্থিতিশীল উন্নয়নের নোডাল এজেন্সি হিসেবে 2015 সালে 1 জানুয়ারি নীতি আয়োগ তৈরি হয়। এই নীতি আয়োগ নোডাল এজেন্সি হিসেবে এই ইউএনডিপির 17 দফা যে লক্ষ্য সেটা পূরণ করবার চেষ্টা করা হচ্ছে। তার জন্য যে সমস্ত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সেগুলো হচ্ছে নীতি আয়োগ সাস্টেনেবল ডেভেলপমেন্ট এসডিজি ইন্ডেক্স প্রকাশ করে, নীতি আয়োগ স্থিতিশীল উন্নয়নের সূচক প্রকাশ করে।
যে কতখানি স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে আমরা পৌঁছতে পারছি। রাজ্যগুলির প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা ভাবে এই স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে যে সমস্ত প্রকল্প নীতি নেওয়া হয়েছে সেগুলো প্রত্যেকটা রাজ্য ভিত্তিতে তাদের র্যাঙ্কিং করা হয়। প্রত্যেকটা টার্গেট এবং ইন্ডিকেটর অনুযায়ী তথ্য সংগ্রহ করা হয় ও তার মূল্যায়ন করা হয়। পঞ্চায়েত রাজ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই মানে পঞ্চায়েত স্তরে, গ্রাম পঞ্চায়েত স্তরে, পঞ্চায়েত সমিতিতে এই এসডিজি ভিত্তিক বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি ভিত্তিক বিভিন্ন পরিকল্পনা ওই 17 লক্ষ দফা পূরণের জন্য কাজ করে। গ্রাম পঞ্চায়েতে ডেভেলপমেন্ট প্ল্যানের মাধ্যমে স্থানীয় স্তরে স্থিতিশীল উন্নয়নের বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে ওই 17 দফা লক্ষ্যকে পূরণ করার জন্য। এর জন্য কেন্দ্রীয় সরকার কি কি কর্মসূচি নিয়েছে স্থিতিশীল উন্নয়নের জন্য? দারিদ্র অবসানের জন্য প্রধানমন্ত্রী অন্নপূর্ণা যোজনা, এমজিএনআরইএ 100 দিনের কাজ, জাতীয় আয় সামাজিক সহায়তা প্রোগ্রাম, ক্ষুধার অবসানের জন্য, তার মানে দারিদ্রের অবসান ছিল আমাদের একটা পয়েন্ট 17 দফার মধ্যে, ক্ষুধার অবসানের ছিল হচ্ছে আমাদের 17 দফা লক্ষ্যের মধ্যে একটা লক্ষ্য। এই ক্ষুধার অবসানের জন্য পিএম পোষণ অভিযান তৈরি হয়েছে। পোষণ অভিযানে আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয় 5 থেকে 8 পর্যন্ত বাচ্চাদের বা ক্লাস 1 থেকে অ্যাকচুয়ালি 5 থেকে 8 পর্যন্ত ছেলে মেয়েদের বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ানো হচ্ছে যাতে তাদের পুষ্টি হয়, তারা তাদের ভবিষ্যতে তারা একটা যাতে স্বাস্থ্যসম্মত প্রজন্ম গড়ে তোলা যেতে পারে। পিএম পোষণ অভিযান, প্রধানমন্ত্রী কৃষক অন্ন যোজনা তৈরি হচ্ছে ক্ষুধা অবসানের নিরসনের জন্য। নেক্সট, লিঙ্গ সমতা অর্থাৎ নারী পুরুষের যে ভেদাভেদ তাকে যে বৈষম্য আছে সেটাকে কমানোর জন্য বেটি বাঁচাও বেটি পড়াও এই লক্ষ্য পূরণ, এই কর্মসূচি নেওয়া হয়েছে। মহিলাদের জন্য বিনা গ্যাস সংযোগ, বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে দারিদ্র সীমার নিচে যারা রয়েছে, উজালা যোজনা নেওয়া হয়েছে। পরিষ্কার জল এবং স্যানিটেশনের জন্য জলজীবন মিশন তৈরি করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্প নেওয়া হয়েছে, কর্মসূচি নেওয়া হয়েছে। সাশ্রয় জ্বালানির জন্য উজালা যোজনা আগেই বলেছি। সোলার মিশন হচ্ছে প্রত্যেকটা বাড়িতে যাতে সোলার আমরা বিদ্যুতের জন্য সোলার মেশিন ইউজ করতে পারি তার বন্দোবস্ত করা হচ্ছে। তার জন্য প্রধানমন্ত্রী পরিকল্পনা কর্মসূচির মধ্যে আমরা করেছি কি যে সরকার থেকে তারা যাতে সাবসিডাইজড রেটে সেই সোলার প্যানেল গুলো কিনতে পারে তার জন্য বন্দোবস্ত করা হচ্ছে। নেক্সট হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবিলা। এই জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ নেওয়া হয়েছে। তার মানে এগুলো সমস্ত কিছু স্থিতিশীল উন্নয়নের ওই 17 দফা কর্মসূচিকে লক্ষ্য রেখে এই কতগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে। আরো পরিকল্পনা আমি কতগুলো বলেছি। নেক্সট আমাদের পার্ট হচ্ছে সি পার্ট, স্থিতিশীল উন্নয়ন দেখলাম। এরপরে দেখবো হচ্ছে বৈষম্য ও দারিদ্র। এখন দারিদ্র বলতে গিয়ে আমাদের দুটো দিক আছে। এই দারিদ্র আলোচনা করতে গিয়ে আমরা দেখব পরম দারিদ্র কাকে বলে। এই পরম দারিদ্র কাকে বলে? পরম দারিদ্র হচ্ছে এমন একটা অবস্থা যেখানে একজন ব্যক্তি বা পরিবার জীবনের মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো তো মৌলিক চাহিদা ইত্যাদি পূরণে যদি অক্ষম হয়, মৌলিক চাহিদা যদি তাদের পূরণ না হয়, তখন তাকে আমরা বলবো হচ্ছে পরম দারিদ্র। আপেক্ষিক দারিদ্র কাকে বলবো? আপেক্ষিক দারিদ্র হচ্ছে তুলনামূলক পর্যালোচনা।
সেটা হচ্ছে এমন এক দারিদ্র যেখানে একজন ব্যক্তি বা পরিবারের জীবনযাত্রার মান সমাজের অন্যজনের তুলনায়, অর্থাৎ সমাজের গড় জীবনযাত্রার মানের তুলনায় যদি নিচে থাকে, তখন তাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক দারিদ্র। নেক্সট, আঞ্চলিক দারিদ্র। আঞ্চলিক দারিদ্র কাকে বলবো না, দেশের বা রাজ্যের বিভিন্ন অঞ্চলের মধ্যে দারিদ্র্যের পরিমাণ ও মাত্রায় যে বৈষম্য রয়েছে বা বৈষম্য দেখতে পাওয়া যায়, তাকে আমরা বলছি হচ্ছে আঞ্চলিক দারিদ্র। তা এগুলো হচ্ছে ডেফিনিশন। পরম দারিদ্র কাকে বলে, আপেক্ষিক দারিদ্র কাকে বলে, আঞ্চলিক দারিদ্র কাকে বলে, এগুলো ডেফিনেশন। কেননা এই চ্যাপ্টারে কিন্তু আমাদের ইউনিট 5 এর 2 মার্কসের কোশ্চেন রয়েছে। এর সঙ্গে আমরা দেখবো হচ্ছে দারিদ্র্যের পরিমাপ করব। দারিদ্র্যের পরিমাপের জন্য প্রথম আমরা দেখবো হচ্ছে দারিদ্র রেখা কাকে বলে। দারিদ্র রেখা হচ্ছে গ্রামে 2400 ক্যালোরি, 2400 ক্যালোরি, এবং শহরে 2100 ক্যালোরি দৈনিক খাদ্য গ্রহণের ফলে এই ন্যূনতম পরিমাণ শক্তি যদি অর্জিত না হয় বা তার নিচে থাকে, তখন তাকে আমরা বলছি হচ্ছে দারিদ্র রেখা। তাহলে দারিদ্র রেখা কাকে বলে বললাম। এরপর দেখবো মাথাগুন্তি অনুপাত কাকে বলে। মাথাগুন্তি অনুপাত অর্থাৎ দারিদ্র্যের পরিমাপের জন্য দারিদ্র রেখা রয়েছে। মাথাগুন্তি অনুপাত কাকে বলছে, যে দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণ, অর্থাৎ দারিদ্র সীমার নিচে যে পরিমাণ জনসংখ্যা রয়েছে তাকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করব, যেটা পাবো সেটাকে আমরা বলছি হচ্ছে মাথাগুন্তি অনুপাত। এখন মাথাগুন্তি অনুপাত দেখায় কি? মাথাগুন্তি অনুপাত দেখায় যে আমার দেশের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছে, সেটাকে নির্দেশ করে হচ্ছে মাথাগুন্তি অনুপাত। এরপর বলবো হচ্ছে দারিদ্রের ফাঁক। দারিদ্রের ফাঁক বলতে কি বোঝায়? দারিদ্রের ফাঁক বলতে বোঝায় হচ্ছে একটা সমীকরণ দিয়ে আমি দেখিয়েছি, দারিদ্রের ফাঁক ইজ ইকুয়াল টু P0 ইন্টু Z মাইনাস Y হোল ডিভাইডেড বাই Z, যেখানে P0 হচ্ছে দারিদ্র রেখার নিচে জনসংখ্যার শতাংশ, কতজন মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছে। Z হচ্ছে দারিদ্র রেখার নিচে গড় ভোগ ব্যয়, আর Y হচ্ছে জনসাধারণের গড় ভোগ ব্যয়। তাহলে দারিদ্র্যের পরিমাপের ক্ষেত্রে তিনটে ভীষণ ইম্পর্টেন্ট 2 মার্কসের জন্য। দারিদ্র রেখা কাকে বলে, মাথাগুন্তি অনুপাত কাকে বলে, দারিদ্রের ফাঁক কাকে বলে। এরপর আমরা যাব হচ্ছে দারিদ্রের কারণ কি কি। দারিদ্রের কারণ হচ্ছে স্বল্প জাতীয় উৎপাদন। স্বল্প জাতীয় উৎপাদন যদি হয় তাহলে মাথাপিছু আয় কম হয়, মাথাপিছু আয় যদি কমে তাহলে দারিদ্র বাড়ে, তাহলে দারিদ্রের কারণ। নেক্সট হচ্ছে স্বল্প সমৃদ্ধি। স্বল্প সমৃদ্ধি হচ্ছে যে যত অর্থনৈতিক বৃদ্ধি কমবে, জাতীয় আয় তত কমবে, মাথাপিছু আয় কমবে, দারিদ্র বাড়বে। নেক্সট হচ্ছে অত্যধিক জনসংখ্যার চাপ। জনসংখ্যা যত বাড়বে জাতীয় আয় তত কমবে, মাথাপিছু আয় তত কমবে। মাথাপিছু আয় যদি কমে তাহলে দারিদ্র বাড়বে, তাহলে জনসংখ্যার চাপ। নেক্সট হচ্ছে মুদ্রাস্ফীতির চাপ। মুদ্রাস্ফীতি মানে দাম স্তর বাড়ছে, যত দাম স্তর বাড়বে মানুষের ক্রয় ক্ষমতা কমবে, ক্রয় ক্ষমতা কমলে মানুষের দারিদ্রতা বাড়বে। নেক্সট বেকারত্ব, কাজ না থাকলে আয় নেই, ফলে দারিদ্র আসছে। নেক্সট মূলধনের অভাব। যদি দেশে মূলধনের ঘাটতি হয় তাহলে উৎপাদনশীলতা কমবে, উৎপাদনশীলতা কমলে দেশের উৎপাদন কমবে, দেশের উৎপাদন কমলে দেশের জাতীয় আয় কমবে, দেশের জাতীয় আয় কমলে মাথাপিছু আয় কমবে, আর মাথাপিছু আয় কমলে দারিদ্র বাড়বে। নেক্সট হচ্ছে দুঃখ ও সক্ষম উৎপাদকের ঘাটতি। যত সক্ষম উৎপাদক পাওয়া যাবে, কার্যকরী উৎপাদক পাওয়া যাবে, দেশের উৎপাদনের পরিমাণ তত বাড়বে,
দেশে যদি উৎপাদনের পরিমাণ বাড়ে তাহলে লোকের মাথাপিছু আয় বাড়বে, জীবনযাত্রার মান বাড়বে। কিন্তু যদি সক্ষম উৎপাদকের ঘাটতি থাকে তাহলে সেক্ষেত্রে দারিদ্র্য বাড়বে। নেক্সট হচ্ছে কুসংস্কার, যেটা সামাজিক কুসংস্কার। আমরা দেখেছি প্রত্যন্ত অঞ্চলগুলোতে, ভারতবর্ষের এখনো প্রত্যন্ত অঞ্চলগুলোতে মানুষজন কৃষি ব্যবস্থার উন্নতির জন্য জলসেচ প্রয়োজন, জলসেচের জন্য শুখা মরশুমে জলসেচের জন্য ড্যাম তৈরি করতে হবে, নদীর উপর বাঁধ দিতে হবে। কিন্তু গ্রামের অনেক মানুষ এখনো বিশ্বাস করে যে নদীর গতিপথে যদি বাঁধ দেওয়া হয় তাহলে নদীর দেবতা নাকি রুষ্ট হয়, ফলে তারা বাঁধ দিতে বাধা দেয়। ফলে যে পরিমাণ জলসেচ ব্যবস্থার সম্প্রসারণ হতে পারত তা হয় না। ফলে কৃষিতে যত পরিমাণ উৎপাদন হতে পারত সেখানে ঘাটতি থাকে। ফলে কৃষি উন্নতি বাধাপ্রাপ্ত হয়, জাতীয় আয় বাধাপ্রাপ্ত হয়, মাথাপিছু আয় বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, দারিদ্রতা হয়। নেক্সট হচ্ছে পরিকাঠামোর ঘাটতি। পরিকাঠামো ঘাটতি যদি থাকে, যদি ড্যাম তৈরি করতে না পারি, জল ধরে রাখবো কোথায়? সেই জলটি তো শুখা মরশুমে জলসেচের জন্য কৃষিতে ব্যবহৃত হবে। তাহলে যদি ড্যামই তৈরি করতে না পারলাম তাহলে জলসেচের যে সম্প্রসারণ সেটা বাড়াবো কোত্থেকে? ফলে পরিকাঠামোর ঘাটতিও কিন্তু মাথাপিছু আয়কে কমাচ্ছে, জাতীয় উৎপাদনকে কমাচ্ছে, মাথাপিছু উৎপাদনকে কমাচ্ছে, ফলে দারিদ্রতা আসছে। তাহলে এগুলো দেখলাম হচ্ছে দারিদ্র্যের কারণ। নেক্সট আমরা যাব হচ্ছে যে বৈষম্য। প্রথম কথা হচ্ছে বৈষম্য কত প্রকারের। বৈষম্য মূলত আমরা দেখেছি আয় বৈষম্য রয়েছে, সম্পদের ক্ষেত্রে বৈষম্য রয়েছে সমাজে, দেশে লিঙ্গ বৈষম্য রয়েছে, নারী পুরুষ ভেদাভেদ, শিক্ষায় বৈষম্য রয়েছে, শিক্ষা সব জায়গায় পৌঁছয়নি, যে হারে শহরে পৌঁছেছে গ্রামাঞ্চলে সেইভাবে পৌঁছচ্ছে না অনেক জায়গায়। নেক্সট হচ্ছে আঞ্চলিক বৈষম্য রয়েছে, মানে শহর যেভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে সেই হারে কিন্তু গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি, ফলে আঞ্চলিক বৈষম্য রয়েছে। তাহলে এগুলো ছিল বৈষম্য। এই বৈষম্যের মধ্যে মূল বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে আয় বৈষম্য। এখন প্রথম দেখবো হচ্ছে আয় বৈষম্যের কারণ কি। আয় বৈষম্যের কারণ কি সেই জায়গা থেকে দেখব যে ব্যক্তিগত সম্পত্তির মালিকানা। পূর্বসূরি যদি প্রচুর সম্পত্তি থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তি পরবর্তী প্রজন্মের কাছে আসে। পূর্বসূরির যদি সম্পত্তির মালিকানা প্রচুর থাকে, উত্তরসূরিরও সম্পদের মালিকানা পায়, ফলে সে বড়লোক। আর যদি কোনো পূর্বসূরির কোনো সম্পদ না থাকে, পরবর্তী প্রজন্ম সেটা কিছুই পাচ্ছে না, ফলে সে গরিব লোক। ফলে আয়ের একটা বৈষম্য তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে অর্থনৈতিক সুফলের অসম বন্টন হচ্ছে যে শহরে যে হারে কাজ তৈরি হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, গ্রামাঞ্চলে সেই হারে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি। ফলে গ্রাম শহরে একটা ভেদাভেদ তৈরি হয়ে রয়েছে, আয়ের একটা বৈষম্য রয়েছে। নেক্সট বেকারত্ব। যদি বেকারত্ব বাড়ে তাহলে আয় বৈষম্য বাড়বে। যার কাজ আছে তার আয় আছে, যার কাজ নেই সে বেকার। ফলে যে সকার এবং বেকার দুজনের মধ্যে আয়ের বৈষম্য রয়েছে। নেক্সট হচ্ছে অসমান হারে আয় বৃদ্ধি। যদি আয়ের বৃদ্ধি, বড় লোকের অনেক বেশি গুণ হারে আয় বাড়ছে, কিন্তু মধ্যবিত্ত বা গরিব লোকের সেই হারে আয় বাড়ছে না, ফলে আয় বৈষম্য তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে কর ফাঁকি। যদি বহু ব্যবসায়ী তারা করে কি, যে পরিমাণ উৎপাদন করে সেই পরিমাণ উৎপাদন সরকারের কাছে দেখায় না, ফলে সরকার যে পরিমাণ কর বসাতে পারতো সেই পরিমাণ কর বসাতে পারছে না, মানে কর ফাঁকি আসছে। আর এই কর ফাঁকির ফলে মুনাফা লুটে নিয়ে যাচ্ছে উদ্যোক্তা বা ব্যবসায়ী, ফলে ব্যবসায়ীর মুনাফার পরিমাণ বাড়ছে, কিন্তু অন্য শ্রেণী নিচু তলার অংশ তাদের কিন্তু সেইভাবে আয় বাড়ছে না, ফলে আয় বৈষম্য তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে সুযোগের বৈষম্য। সুযোগ
বলেছি যে শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের বৈষম্য রয়েছে। ফলে সুযোগের বৈষম্য থাকবার ফলে একটা অঞ্চলের লোক কাজ পাচ্ছে, সেখানকার জীবনযাত্রার মান অনেক বেশি শহরের, যেমন শহরের জীবনযাত্রার মান অনেক বেশি, গ্রামের জীবনযাত্রা সেই হারে বৃদ্ধি পাচ্ছে না, ফলে আয় বৈষম্য বাড়ছে। নেক্সট, মুদ্রাস্ফীতি। যদি দেশে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়, দাম স্তর যদি বাড়ে, তাহলে গরিব মানুষকে একটা কলগেট, দাঁত মাজার জন্য কলগেট কিনতে গেলে যে পয়সা দিতে হচ্ছে, একটা বড় লোককেও সেই পয়সা দিতে হচ্ছে। 1 টাকার মূল্য একজন গরিব লোকের কাছে যতখানি, একজন বড় লোকের কাছে কিছুই না, ফলে আয় বৈষম্য তৈরি হচ্ছে। নেক্সট, সরকারি নীতি। বিভিন্ন সরকারি নীতি, সেই সরকারি নীতি দেখা যাচ্ছে শহর কেন্দ্রিক অনেক সময়, ফলে শহরের কর্মসংস্থানের সুযোগ বেশি, আয়ের সুযোগ বেশি, গ্রামে সেইভাবে সরকারি প্রকল্পের তত্ত্বাবধান বা প্রয়োগ ঘটছে না পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে, ফলে সেখানে কর্মসংস্থানের সুযোগ কমছে, ফলে আয় বৈষম্য তৈরি হচ্ছে। নেক্সট, মহাজনী সুদ। মহাজনী সুদ মূলত গ্রামের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কৃষকরা চড়া সুদে কীটনাশক, রাসায়নিক সার প্রয়োগ এগুলো করবার জন্য, এগুলো ব্যবহার করবার জন্য উৎপাদন জমিতে উৎপাদনশীলতা বাড়াবে। উৎপাদনশীলতা বাড়াতে গেলে কীটনাশক, রাসায়নিক সার দরকার। সেই কীটনাশক, রাসায়নিক সার কেনবার জন্য তাকে করতে হবে কি, মহাজনের কাছ থেকে যদি চড়া সুদে ধার নিতে হয়, তাহলে মহাজন সুদ পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কৃষকের যদি কোনোভাবে উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন কোনো বছরে যদি ফসল সেইভাবে না তৈরি হয়, যেহেতু ফসল মরশুম ভিত্তিক অনেক সময় অনেক ক্ষেত্রে, ফলে সেই পরিমাণ উৎপাদন না হয়, কৃষক সেই ফসল বাজারে বিক্রি করে আয় করে মহাজনকে সেই সুদ মেটাতে অক্ষম হচ্ছে, ফলে কৃষকের জমিটা চলে যাচ্ছে, ফলে কৃষক এবং মহাজনের মধ্যে আয় বৈষম্য তৈরি হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে ফাটকা কারবার। অনেক সময় দেখা যায় যে ফাটকা কারবার হচ্ছে যে দামে সরকারকে আয় নথিভুক্ত করা হয়, কারোর আয় যদি সরকারি খাতে নথিভুক্ত করা হয়, দেখা যায় অনেক সময় সেই আয় সে সঠিকভাবে প্রকাশ করে না, ফলে সেক্ষেত্রে একটা ফাটকা কারবার তৈরি হয়। ওই ফাটকা কারবারের জন্য এক শ্রেণী বড়লোক হচ্ছে, এক শ্রেণী গরিব থাকছে। তাহলে এই দরকার হচ্ছে যে তার মানে এই আয়ের বৈষম্য একটা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু একটা প্রতিবন্ধকতা। নেক্সট যাব হচ্ছে আয় বৈষম্য যে রয়েছে কতখানি আছে, বেশি না কম, সেটাকে পরিমাপ করবার জন্য আমরা ব্যবহার করি গিনি কোএফিসিয়েন্ট বা গিনি সহগ অনুপাত। এটা কিন্তু 2 মার্কসের কোশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। গিনি সহগ অনুপাত বা লোরেঞ্জ অনুপাত। এই লোরেঞ্জ অনুপাত কাকে বলছে বা কিভাবে বলছে? এই লোরেঞ্জ অনুপাত বলছে যে আমি এখানে একটা গ্রাফ দেখিয়েছি, সেই গ্রাফে এদিকে মাপছি হচ্ছে ক্রমবর্ধমান ক্রমপুঞ্জিত আয়ের শতাংশ, আর এদিকে মাপছি হচ্ছে ক্রমপুঞ্জিত জনসংখ্যার শতাংশ, আর এদিকে মাপছি হচ্ছে ক্রমপুঞ্জিত আয়ের শতাংশ। যদি ক্রমপুঞ্জিত জনসংখ্যার শতাংশ যে হারে বাড়ছে, যদি ক্রমপুঞ্জিত আয়ের শতাংশ সেইভাবে বাড়ে, সেই হারে বাড়ে, অর্থাৎ ক্রমপুঞ্জিত জনসংখ্যার শতাংশ যে হারে বাড়ছে, সেই হারে যদি ক্রমপুঞ্জিত আয়ের শতাংশ বৃদ্ধি পায়, তাহলে কিন্তু রেখাটা 45 ডিগ্রি কোণে আনত হয়, এবং ক্রমপুঞ্জিত জনসংখ্যার শতাংশ যদি ক্রমপুঞ্জিত আয়ের শতাংশের সঙ্গে একই হারে বৃদ্ধি পায়, তাহলে যে রেখাটা পাচ্ছি, এই রেখাটাকে আমরা বলছি হচ্ছে লোরেঞ্জ কার্ভ। এবং শুধু লোরেঞ্জ নয়, এটাকে তখন আমরা বলছি পূর্ণ সমতা রেখা। কিন্তু এরকম যদি ঘটে যে হারে
ক্রমপুঞ্জিত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই হারে ক্রমপুঞ্জিত আয় বৃদ্ধি পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু পয়েন্টস গুলো এরকম ভাবে পাচ্ছি, তার মানে গ্রাফটা এরকম ঘুরছে। এই অবস্থায় এই রেখাটাকে তখন আমরা বলছি হচ্ছে লরেঞ্জ কার্ভ। আহা, তখন এই রেখাটাকে আমরা বলছি হচ্ছে লরেঞ্জ কার্ভ। তাহলে লরেঞ্জ কার্ভ বা গিনি সহগ অনুপাত মাপবো কি করে? গিনি সহগ অনুপাত হচ্ছে যে এইটুকু হচ্ছে এই এলাকার ক্ষেত্রফল ডিভাইডেড বাই এই পুরো ক্ষেত্রফলটা এ প্লাস বি, পুরো ক্ষেত্রফলটা, মানে এ এলাকার ক্ষেত্রফল ডিভাইডেড বাই এ প্লাস বি এলাকার ক্ষেত্রফল, এ এলাকার ক্ষেত্রফল ডিভাইডেড বাই এ প্লাস বি এলাকার ক্ষেত্রফল, এটাকে আমরা বলছি গিনি সহগ অনুপাত। এর মান যত বাড়বে আয় বৈষম্য তত বাড়বে এবং রেখাটা তত টিল্টেড হবে। তার মানে আয় বৈষম্য কতটা হয়েছে, যতটা এই রেখাটা টিল্টেড হবে, এই লরেঞ্জ রেখাটা যত টিল্টেড হবে, আয় বৈষম্য তত বৃদ্ধি পেয়েছে। আর এই রেখাটা যত ধীরে ধীরে এই 45 ডিগ্রির রেখার সঙ্গে সমপাতিত যদি হয়, তখন ওই লরেঞ্জ রেখাটাকে আমরা বলবো পূর্ণ সমতা রেখা, পূর্ণ সমতা রেখা। এখন এই লরেঞ্জের মধ্যে দিয়ে, লরেঞ্জ রেখার মধ্যে দিয়ে তার মানে আয় বৈষম্য কতটা রয়েছে তা উপস্থিত করা যায়। ধনী গরিবের মধ্যে আয়ের যে ব্যবধান তা স্পষ্ট বোঝা যায়, এবং যদি আয় বৈষম্য থাকে তা দূরীকরণের জন্য সরকার বিভিন্ন আর্থিক নীতি প্রয়োগ করতে সচেষ্ট হয়। তাহলে লরেঞ্জ অনুপাত বা গিনি সহগ অনুপাতের মধ্যে দিয়ে আমরা কি কি জিনিস বা কি কি বিষয়বস্তু আমরা পেতে পারি? এক হচ্ছে আয় বৈষম্য কতখানি সেটা উপস্থিত হচ্ছে, দুই হচ্ছে ধনী গরিবের মধ্যে আয়ের ব্যবধান স্পষ্ট হচ্ছে, এবং দারিদ্র বিমোচনের জন্য সরকারের আর্থিক নীতির সহায়ক হচ্ছে। নেক্সট আমাদের পার্ট হচ্ছে 1950 থেকে 1990 এবং 1991 থেকে 2019 এর মধ্যে অর্থনীতির যে পরিবর্তন, অর্থনীতির পরিবর্তন মানে দারিদ্র্যের কতখানি পরিবর্তন, আয় বৈষম্যের কতখানি পরিবর্তন ঘটেছে সেটা দেখা। আমরা একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছি যে প্রথমে বলেছি বছর, এবং এই বছরে আমরা দেখিয়েছি এই বছর, এবং এদিকে মেপেছি দারিদ্র সীমার নিচে জনসংখ্যা। 1951 সালে দারিদ্র সীমার নিচে কতজন রয়েছে, 1973 সালে দারিদ্র সীমার নিচে 54.9%, 1987 সালে 38.9%, অর্থাৎ 73 থেকে যখন 87-তে এসে পৌঁছেছি দারিদ্র সীমার নিচে জনসংখ্যা কমেছে, তার মানে অবস্থার দারিদ্র সীমা দারিদ্রতা হ্রাস পাচ্ছে। 2012 সালে এসে দেখছি এই দারিদ্র সীমার নিচে রয়েছে 22%, তার মানে 2012 সালে দারিদ্র হ্রাস অনেকখানি ঘটেছে। গিনি সহগ, এদিকে দেখছি বছর আর গিনি সহগ অনুপাত মানেই হচ্ছে আয় বৈষম্যকে পরিমাপ করে। 1973 থেকে 74 গিনি সহগের অনুপাত ছিল 0.34, 1993-94 গিনি সহগের অনুপাত ছিল হচ্ছে 0.34, 2011-12 গিনি সহগের পরিমাণ 0.38, তার মানে 2011-12-তে গিনি সহগ অনুপাত বেড়েছে, তার মানে আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে। তার মানে 2012-তে দারিদ্র্যের হ্রাস ঘটছে, উল্টো দিকে 2011-12-তে আয় বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই 1950 থেকে 90 আর 1991 থেকে 2019 সেক্ষেত্রে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দারিদ্র হ্রাসের হার 1950 থেকে 90 ধীর গতিতে ঘটেছে, 1991 থেকে 2019 অত্যন্ত দ্রুত গতিতে দারিদ্র্যের হ্রাস ঘটেছে।
বৈষম্যের মাত্রা, আয় বৈষম্যের মাত্রা দেখতে পাচ্ছি 1950 থেকে 90 তুলনামূলকভাবে কম, 1991 থেকে 2019 উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নেক্সট দেখছি কর্মসংস্থান। কর্মসংস্থানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1950 থেকে 90 মূলত কর্মসংস্থান ছিল কৃষি এবং সরকারি ভিত্তিক, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন। 1991 থেকে 2019 দেখতে পাচ্ছি পরিষেবা খাতে ব্যয়। তাহলে দেখতে পাচ্ছি দুটো রিজন, 1991 পর্যন্ত আর 1991 থেকে 2019, অর্থাৎ 1950 আফটার ইন্ডিপেন্ডেন্স, 1950 থেকে 1990 আর 1991 থেকে 2019 দেখতে পাচ্ছি যে 1991 এর পর আয় বৈষম্য বেড়েছে কিন্তু দারিদ্র হ্রাস পেয়েছে। আর ঘটনা হচ্ছে যে সেটা কেন ঘটলো, তার জন্য পার্সপেক্টিভ গুলো কি ছিল, অর্থাৎ এই যে দারিদ্র হ্রাস, আয় বৈষম্য, দারিদ্র হ্রাস করতে হবে সরকারের লক্ষ্য, আয় বৈষম্য কমাতে হবে, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ঘটবে। তার মানে সেটার জন্য আমরা ডিকেড ওয়াইজ ব্যাপারগুলোকে দেখতে থাকি। 1947 থেকে 1990 আমরা দেখিয়েছি যে ভারতে সমৃদ্ধির হার বা অর্থনৈতিক সমৃদ্ধির হার ছিল হচ্ছে 3.5%, যেটাকে আমরা বলেছিলাম হিন্দু রেট অফ গ্রোথ। এবং ভারতবর্ষের স্বাধীনতার প্রথম দিকে অর্থনৈতিক সমৃদ্ধির হার অত্যন্ত কম ছিল। আমরা দেখেছি স্বাধীনতার পূর্বে ব্রিটিশ শাসন, ব্রিটিশ এলো তার আগে, আমরা এটা পড়েছি থার্ড সেমিস্টার, যে যখন ব্রিটিশ শাসন এলো ভারতবর্ষে, তার মানে 1700 সাল, সেই 17 সালে ভারতবর্ষের সমস্ত বিশ্বের মধ্যে ভারতের আয়ের অংশ ছিল 26.6%, 22.6%। 1952 সালে সমগ্র বিশ্বে আয়ের, ভারতবর্ষের আয়ের শতাংশ নেমে এসেছিল 3.8%, মানে 22.6% থেকে 3.8%। 1952 সালে ব্রিটিশরা চলে যাওয়ার পর বলা হয়েছিল ব্রিটিশরা নাকি ভারতবর্ষের শিল্প গঠন করেছে, কিন্তু দেখা গেছিল যে ব্রিটিশরা ভারতের অ্যাকচুয়ালি ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে গেছে, শিল্পায়নকে ভেঙে চুড়ে দিয়ে গেছে। এবং সেই সময় ওই ঠিক ভারতবর্ষ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পরবর্তী সময় দেখতে পেয়েছিলাম মাত্র 16%, এটা 16, এটা হবে 16%, এটা 16%, 16% নিরক্ষর ছিল, 16% নিরক্ষর ছিল। সামাজিক বৈষম্য চূড়ান্ত নিদর্শন দেখতে পাওয়া যায়। তখন বড়লোক গরিব লোক, বড় লোকের সংখ্যা এবং গরিব লোকের সংখ্যা তো প্রভূত ছিল, ফলে সামাজিক বৈষম্য ছিল। মূল কারণ ছিল এই সামাজিক বৈষম্যের দারিদ্র, নিরক্ষরতা আর সম্পদ নিঃসরণ। এই সম্পদ নিঃসরণ সম্পর্কে তো দাদাভাই নওরোজি বলে গেছে, ড্রেন থিওরি আমরা পড়েছি থার্ড সেমিস্টারে। স্বাধীনতার পর 1950 সালে পরিকল্পনা কমিশন গঠিত হয় এবং 1951 সালে প্রথম পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল কৃষি এবং জলসেচের উপর। মূলত এর ভিত্তি ছিল হ্যারড ডোমার মডেল, এবং হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 1951 সালে প্রথম পরিকল্পনায় কৃষি এবং জলসেচের উপর জোর দেওয়া হয়েছিল। মূল দৃষ্টি দেওয়া হয়েছিল সঞ্চয় বৃদ্ধির উপর এবং মূলধন উৎপাদন অনুপাতের উপর। ভাবা গেছিল মূলধন প্রতি একক উৎপাদনে মূলধনের ব্যবহার যত বৃদ্ধি পাবে তত উৎপাদন বৃদ্ধি পাবে। এবং প্রয়োজন কৃষির আধুনিকীকরণের জন্য প্রয়োজন হয়েছিল কৃষির আধুনিকতা। এরপর আমরা দ্বিতীয় পরিকল্পনা 1951 থেকে 1956, 1955
1956 সালে দ্বিতীয় পরিকল্পনায় শিল্পনীতি গ্রহণ করা হলো। দেখা গেল শুধু কৃষিজ উন্নতির ফলে ভারতবর্ষ সার্বিকভাবে বিকশিত হচ্ছে না, যদিও ভারতবর্ষ হচ্ছে কৃষিভিত্তিক, তবু শুধুমাত্র কৃষির উন্নতি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তার জন্য 1956 সালে দ্বিতীয় পরিকল্পনা শিল্পনীতি গ্রহণ করা হয়েছিল, যেটাকে আমরা দেখেছি ইন্ডাস্ট্রি বা ইউনিট 3-তে ইন্ডাস্ট্রি যেখানে শিল্প পর্ব, সেই জায়গায় মহালানবিশ মডেল। এবং সেই মহালানবিশ মডেলে আমরা দেখেছিলাম দ্রুত শিল্পায়নের জন্য ভারী শিল্প এবং মূলধনী দ্রব্যের বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছিল। এই ভারী শিল্প এবং মূলধনী দ্রব্যের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান কোত্থেকে আসবে? সেই সংস্থান হয়েছিল রাজস্ব ঘাটতির মধ্যে দিয়ে, অর্থাৎ রাজস্ব ঘাটতি মানে সরকার ঋণ করেছিল এবং সেই ঘাটতি পূরণ করেছিল, রাজকোষ ঘাটতি বা রাজস্ব ঘাটতি। মূল ভারী শিল্পের উপর জোর দেওয়ার ফলে মনে করা হয়েছিল যে ভোগ্য পণ্য শিল্পে বিনিয়োগ বাড়বে। এই সময় সরকারের নিয়ন্ত্রণাধীনে লাইসেন্স রাজ তৈরি হয়, অর্থাৎ কাউকে বিনিয়োগ করতে গেলে, ব্যবসা সম্প্রসারিত করতে গেলে লাইসেন্স নিতে হবে সরকারের কাছ থেকে। শিল্পকে 3টে ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম গ্রুপে রাখা হয়েছিল মৌলিক এবং কৌশলগত গুরুত্বপূর্ণ শিল্পগুলোকে। তৃতীয় গ্রুপে রাখা হয়েছিল ভোগ্যপণ্য শিল্পকে, যা মূলত বেসরকারি ক্ষেত্রে দেওয়া হয়েছিল। সমস্যার জায়গাগুলো কোথায় ছিল? এই সময় সমস্যার জায়গা তৈরি হয়েছিল এই দ্বিতীয় পরিকল্পনায়। দেখা গেছিল যে সাংঘাতিক রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে এবং প্রচুর সরকারি ঋণ তৈরি হয়েছে। লাইসেন্স রাজের দরুন আমলাতান্ত্রিক জটিলতা বেড়েছে, যা ভারতের অর্থনৈতিক গতিকে মন্থর করেছিল। ফলে যে প্রভাব, ওই সময় যে দারিদ্রতা খুব একটা কমেনি। ওই সময় 1960 এবং 64 দশকে এই সময় জলবিদ্যুৎ বাঁধ, অ্যাটমিক এনার্জি প্ল্যান্ট, স্টিল প্ল্যান্ট, এই ধরনের শিল্প সৃষ্টি করা হয়েছিল এবং এদের উন্নতিতে বিনিয়োগ করা হয়েছিল। 1964 সালে বেসরকারি বিনিয়োগ, বেসরকারি সংস্থা এবং বিদেশি বিনিয়োগের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। ভারতবর্ষের অর্থনীতিকে খুলে দেওয়া হয়েছিল। খুলে দেওয়া মানে যাতে বিদেশি বিনিয়োগকারীরা আমার দেশে এসে বিনিয়োগ করতে পারে। কৃষিতে সেলফ রিলায়েন্স বা আত্মনির্ভরতার উপর জোর দেওয়া হয়েছিল। 1964 সালের আগে মূলত খাদ্যশস্য আমরা বিদেশ থেকে আমদানি করতাম, কিন্তু খাদ্যশস্যের উপর এই আমদানি নির্ভরতা কমানোর জন্য সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন গ্রহণ করা হয়। এই সময় দুগ্ধ রেভলিউশন বা দুগ্ধ শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, যেটাকে বলা হয়েছিল হোয়াইট রেভলিউশন। কৃষিতে স্থিতিশীলতার জন্য এবং সবুজ বিপ্লবকে আরো এগিয়ে নেওয়ার জন্য গুরুত্ব আরোপ করা হয়েছিল। এরপর পরের ফেজটা 1965 থেকে 1975। এই 1975-এ কি কি নেওয়া হলো? সব কিন্তু নেওয়া হচ্ছে দারিদ্র হ্রাস এবং আয় বৈষম্য কমানোর জন্য। দেখা গেছিল 1965 থেকে 1975-এ টাকার অবমূল্যায়ন ঘটানো হয়েছিল এই দশকে, এবং রপ্তানি সস্তা করা হয়েছিল এবং আমদানি ব্যয়বহুল করা হয়েছিল। রপ্তানি সস্তা মানে আমদানির ব্যয়বহুল মানে আমদানির উপর শুল্কর পরিমাণ বৃদ্ধি করা হয়েছিল। টাকার অবমূল্যায়নের মধ্যে দিয়ে রপ্তানি সস্তা হয় বিদেশের বাজারে, আর আমার দেশের বাজারে আমদানি ব্যয়বহুল হয়। কিন্তু দেখা গেছিল প্রকৃতপক্ষে তা ঘটেনি। ভোগ্য ক্ষেত্রে শিল্পায়ন ঘটেছিল এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়েছিল। নেক্সট, এই দশকে ব্যাংক জাতীয়করণ করা হয় 1969। 14টা ব্যাংককে জাতীয়করণ করা হয় যাতে আর্থিক সঞ্চয়ের পরিমাণ বাড়ে এবং গ্রামীণ অঞ্চলগুলোতে ব্যাংক পরিষেবার সম্প্রসারণ ঘটানো যায়। 1977 সালে বিমুদ্রাকরণ করানো হয় দুর্নীতিকে আটকানোর জন্য, কল্যাণের জন্য, ধর্মঘটকে আইনগতভাবে স্বীকৃতি দেওয়ার জন্য। শ্রমিক সঙ্গে স্বীকৃতি দেওয়া হয়েছিল, ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। বিদেশি বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। কোকা-কোলা, IBM এই রকম কোম্পানিগুলো দেশ ছাড়তে বাধ্য হয়। ফলে দারিদ্র যা ছিল খুব একটা কমেনি। আয় বৈষম্য সেই হতে পারেনি হয়তো, কিন্তু দারিদ্র খুব একটা কমেনি।
1980 থেকে 84, ঠিক 1980 সালের আগে পাহাড় প্রমাণ দুর্নীতি। তাই লাইসেন্স রাজ, আমলাতান্ত্রিক জটিলতা কাটানোর জন্য লাইসেন্স রাজ বন্ধ করে দেওয়া হয়। বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানোর জন্য, যাতে বিদেশি বিনিয়োগ আসে, তাই আমদানি শুল্ক কমানো হলো। আমদানি শুল্কের হ্রাস ঘটানো হলো। রাষ্ট্রীয় আয় ব্যয় সংস্কার করা হয়েছিল। বিপুল পরিমাণ ঋণ নেওয়া হয়েছিল, যে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হয়েছিল তার থেকে নিস্তার পাওয়ার জন্য। অর্থনীতিতে যাতে প্রতিযোগিতা সৃষ্টি হয় তার জন্য দাম নিয়ন্ত্রণ তুলে দেওয়া হলো। যেটা সরকার আগে দাম নিয়ন্ত্রণ করত, সেটাকে তুলে দেওয়া হচ্ছে। 1984 তথ্য প্রযুক্তি শিল্প অর্থাৎ সেবা ক্ষেত্র ধীরে ধীরে প্রসারিত লাভ করলো। 1984 তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব নিয়ে আসা হয়েছিল। টেলিকম ক্ষেত্রে জোয়ার এসেছিল। প্রত্যক্ষ কর কমানো হয়েছিল। মানুষের হাতে আয় বাড়ানো হয়েছিল, ব্যয়যোগ্য আয় বাড়ানো হয়েছিল। জাতীয় ভোগ বেড়েছিল, সঞ্চয় বেড়েছিল, বিনিয়োগ বেড়েছিল, অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত হতে থাকে। এরপর 1990 সালে যে সংকট দেখা দেয়, 1990 সালে সরকারের রাজস্ব ব্যয় পরিমাণ সাংঘাতিক বৃদ্ধি পায়। ঋণের জন্য সরকার যে ঋণ করেছিল তার সুদ পরিশোধজনিত ব্যয় বৃদ্ধি পেয়েছিল। নিরাপত্তাজনিত ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বৃদ্ধি পেয়েছিল। কর্মচারীদের পেনশন, রাসায়নিক সার, জ্বালানিতে ভর্তুকি ইত্যাদি ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পায়। বেশিরভাগ রাষ্ট্রীয় সংস্থাগুলো ধুঁকছিল। ভারতের অর্থনীতিতে লেনদেন ব্যালেন্সের সংকট দেখা যায়। কেন? কারণ কি ছিল? এর কারণ ছিল হচ্ছে জ্বালানির দাম ভীষণভাবে বৃদ্ধি পেয়েছিল, পেট্রোলের দাম। আমদানির ব্যয় জ্বালানির বৃদ্ধি পেয়েছিল এবং রাজস্ব ব্যয়ের পরিমাণ মূলধনী ব্যয়ের পরিমাণের তুলনায় বেশি ছিল। মানে পেনশন দিতে সরকারকে প্রচুর টাকা খরচা করতে হচ্ছিল। 1991 সালের শুরুতে যে সংকট উপস্থিত হয়েছিল তার প্রভাব কি কি ছিল? তার প্রভাব গুলো ছিল হচ্ছে কি 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 পরিকল্পনা নেওয়া হলো। লাইসেন্স রাজের অবসান ঘটানো হলো। মূলধনী বাজারকে নিয়ন্ত্রণ করবার জন্য সেবি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ এগুলো তৈরি করা হয় এবং তাদেরকে শক্তিশালী করা হয়। ব্যাংকিং সংস্কার, যেটা নরসিংহাম কমিটি, আর্থিক সংস্কার। টাকার পূর্ণ রূপান্তরযোগ্যতা আনা হলো। অর্থনৈতিক সংস্কারের প্রভাব, যে অর্থনৈতিক সংস্কারগুলো নেওয়া হলো, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট গুলো বা সংস্কারগুলো নেওয়া হলো, সেগুলোর কি কি প্রভাব ছিল? এর ফলে রাষ্ট্রীয় সংস্থাগুলোর বিলগ্নীকরণ ঘটলো, ব্যাংকগুলোকে বেসরকারীকরণ করা হতে থাকলো, সরকারি নিয়ন্ত্রণের হ্রাস ঘটানো হলো, প্রত্যক্ষ কর কমানো হলো, মূলধনী বাজারে সংস্কার ঘটানো হলো। এরপর 2014 থেকে 2019 এই সময়কালের মধ্যে পরোক্ষ করে সংস্কার আনা হয়েছিল। জিএসটি লাগু করা হয়েছিল। লেস গভর্নমেন্ট, মোর গভর্নেন্স, এর জন্য নীতি আয়োগ গঠিত হয়েছিল। 1950 থেকে 2019 এই সময়কালকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে 1991 সালের আগে, একটা হচ্ছে 1991 সালের আগে, আর একটা হচ্ছে 1991 সালের আগে, আরেকটা হচ্ছে 1991 সালের পরে। 1991 সালের আগে মূলত অর্থনৈতিক বৃদ্ধি ঘটেছিল হিন্দু গ্রোথ অফ রেটে 3.5% হারে। পরবর্তীকালে তার ডবল ডিজিটে পৌঁছয়। 1991 এর পর এলপিজি মডেল, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, উদারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়ন, এই মডেলে নিয়ে আসা হয়েছিল। কিন্তু সমস্যা তৈরি করেছিল হচ্ছে জবলেস গ্রোথ। অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে কিন্তু কর্মসংস্থানের সুযোগ তেমন আসছে না।
1991 এর আগে পঞ্চম এবং ষষ্ঠ পরিকল্পনা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি মানে দারিদ্র্য হ্রাস, আয় বৈষম্য কমানো, এর জন্য অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, দারিদ্র দূরীকরণের জন্য ট্রিকেল ডাউন এফেক্ট, যেটা আমরা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিতে পড়ে এসেছি, সেই ট্রিকেল ডাউন এফেক্ট নীতি গ্রহণ করা হয়েছে বা ওপর থেকে নিচ পন্থা অবলম্বন করা হয়েছে। ষষ্ঠ পরিকল্পনায় ডিরেক্ট ধাক্কা মারা হলো দারিদ্র দূরীকরণের। আমরা দেখতে পাচ্ছি যে একাদশ পরিকল্পনার লক্ষ্য ছিল দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল উন্নয়ন। দ্বাদশ পরিকল্পনায় এই লক্ষ্যগুলোকে আরো দ্রুত রূপায়ণের জন্য চেষ্টা করা হয়েছে। 1991 এর পর এলপিজি মডেল যখন নেওয়া হলো, বিভিন্ন ধরনের সংস্কার যখন নেওয়া হলো, এলপিজি মডেল মানে বেসরকারীকরণ, উদারীকরণ, বিশ্বায়ন, এই মডেল যখন নেওয়া হলো তখন এবং বিভিন্ন ধরনের আর্থিক সংস্কার, বীমা সংস্কার এগুলো করা হলো, অর্থাৎ কাঠামোগত ক্ষেত্রে সংস্কার হলো। তারপর ব্যাপক নজর দেওয়া হলো 1991 এর পর সেবা ক্ষেত্রে। ফলে শহর এলাকার জনসাধারণ তারা অনেক বেশি দক্ষ এবং তারা কর্মসংস্থানের বেশিরভাগ অংশটাই দখল করলো এবং বেশিরভাগ প্রতিদানটাই তারা নিয়ে গেছিল। কিন্তু দরিদ্র শ্রেণীর কাছে এই কল্যাণমূলক কাজগুলোর প্রভাব খুব কম পৌঁছেছিল। 1991 সালের পর ভারতে, আমি এখানে পাই চার্ট রেখেছি, এই পাই চার্টে আমি দেখিয়েছি যে 1991 সালের আমরা দেখেছি যে 1991 সালের পর যেই সেবা ক্ষেত্রের গুরুত্ব হুহু করে বেড়েছিল, এর ফলে মাত্র 10% লোক, এই 10% লোক জনসংখ্যা যাদের হাতে প্রায় 77% সম্পদ গচ্ছিত হয়েছিল। আর এই 1% এর কাছে 51% বেশি সম্পদ রয়েছিল। তার মানে আয় বৈষম্য বৃদ্ধি পাওয়া শুরু হলো। এখান থেকেই মূলত আয় বৈষম্য বৃদ্ধি পেতে শুরু করলো। কিন্তু একই সঙ্গে লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট, কাঠামোগত সংস্কার এর জন্য এবং সরকারি বিভিন্ন প্রকল্প, তা দারিদ্র্যের মাত্রাকে ধীরে ধীরে কমাতে শুরু করলো, যদিও সেই মাত্রা শুরু হয়েছিল 1984 থেকে। এবং এই আয় বৈষম্য বৃদ্ধি পাচ্ছে, তা দূরীকরণের জন্য প্রয়োজন সুশাসন, সাম্যতা এবং বিকেন্দ্রীকরণ, স্থিতিশীলতা, দায়বদ্ধতা এবং স্বচ্ছতা, সেটা সমাজের, সেটা সরকারের, সেটা জনসাধারণের। নেক্সট আমরা যাব হচ্ছে দারিদ্র দূরীকরণ কর্মসূচি। দারিদ্র দূরীকরণের জন্য সরকার কি কি বন্দোবস্ত করেছে? দারিদ্র দূরীকরণের জন্য পুনর্গঠিত গণবন্টন ব্যবস্থা 1992, মূলত আমি চেষ্টা করেছি 1991 সালের পরের প্রকল্পগুলোকে ধরার। 1992 পুনর্গঠিত গণবন্টন ব্যবস্থা, লক্ষ্য ছিল পার্বত্য ও দুর্গত অঞ্চলে দরিদ্র শ্রেণীর কাছে গণবন্টন ব্যবস্থা পৌঁছানো, গ্রামাঞ্চলে রাস্তা, স্কুল, হসপিটাল এর পরিকাঠামো উন্নয়ন এবং মজুরি ভিত্তিক কর্মসংস্থান গড়ে তোলার জন্য 1999 তৈরি হলো জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা। নেক্সট অন্নপূর্ণা পরিকল্পনা। অন্নপূর্ণা পরিকল্পনা নেওয়া হয়েছিল 1999 সালে অসহায় বয়স্ক নাগরিকদের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার জন্য। অন্তর্দয়া অন্ন যোজনা 2000 সালে নেওয়া হলো, যেটা হচ্ছে গণবন্টন ব্যবস্থায় দরিদ্র পরিবারে 2 টাকা কেজি দরে গম ও 3 টাকা কেজি দরে চাল বন্টনের জন্য। সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা 2011 সালে নেওয়া হলো। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ নিশ্চয়তা প্রকল্প 2005 সালে গ্রামীণ এলাকায় প্রাকৃতিক সম্পদের ভিত্তিক ও সম্পদ গড়ে তোলা, দারিদ্র সীমার নিচে পরিবারে বছরে 100 দিনের কাজ সুনিশ্চিত করা। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন 2005, গ্রামে মাতৃ ও শিশু মৃত্যুর হার যাতে হ্রাস পায়, প্রত্যেকটা বাচ্চার যাতে টিকাকরণ ঘটে, স্বাস্থ্য পরিষেবার যাতে উন্নতি সাধন ঘটে। জাতীয় গ্রামীণ জীবিকাশ্রী মিশন 2011, গ্রামে স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা, ব্যাংক ঋণ ও কৃষি ঋণের মাধ্যমে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2016, গ্রামে সবার জন্য ঘরের লক্ষ্য পূরণ। প্রধানমন্ত্রী জনধন কর্মসূচি 2014,
সর্বস্তরের জনসাধারণকে আর্থিক অন্তর্ভুক্তিকরণ, যেটা আমরা বলে এসেছি অলরেডি। জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013, নিম্ন আয়ের প্রতিটি পরিবারকে মাসে 5 কেজি চাল সরবরাহ করা। প্রধানমন্ত্রী উজালা যোজনা 2016, দারিদ্র সীমার নিচে বসবাসকারী প্রতিটি মহিলাকে এলপিজি গ্যাসের সংযোগ দেওয়া। তা গেলে এগুলো মোটামুটি ছিল হচ্ছে সরকারের পরিকল্পনা, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা দারিদ্র সীমা, দারিদ্র হ্রাসের জন্য, আয় বৈষম্য কমানোর জন্য। যদিও 1991 এর পর আমরা দেখতে পেয়েছি সেবা ক্ষেত্রে অতি দ্রুত বৃদ্ধির জন্য আয় বৈষম্য, শহরের সুযোগ বেড়েছে, ফলে আয় বৈষম্য অনেক বেড়ে গেছে শহর এবং গ্রামের মধ্যে। নেক্সট আমরা যাব হচ্ছে পশ্চিমবঙ্গের দারিদ্র দূরীকরণ কর্মসূচি কি কি। পশ্চিমবঙ্গের দারিদ্র দূরীকরণ কর্মসূচির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কৃষক বন্ধু প্রকল্প, যে কৃষকদের পরিবার পিছু 10,000 টাকা করে প্রদান, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আমরা যেটা বলছিলাম। স্বাস্থ্য সাথী প্রকল্প, প্রতিটা পরিবারকে 5 লক্ষ টাকার বীমা প্রদান। খাদ্য সাথী প্রকল্প, দারিদ্র সীমার নিচে প্রতিটি পরিবারকে প্রতি মাসে 5 কেজি চাল 2 টাকা দরে প্রদান। স্বনির্ভর গোষ্ঠী গঠন, বিদ্যুৎ এবং জলসংযোগ প্রকল্প, প্রতিটি গ্রামীণ এলাকায় বিদ্যুৎ এবং জলসংযোগ সুনিশ্চিত করা, যার ছিল লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকারের। মেধা এবং প্রশিক্ষণ কর্মসূচি, সেটা হচ্ছে প্রতিটি জনগণের দক্ষতা বৃদ্ধিকে সুনিশ্চিত করা। কিছুক্ষণ আগেই আমি বলেছিলাম যে স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্য নিজেদের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত, কেননা তাদের স্থিতিশীল উন্নয়ন যে ইন্ডেক্স সূচক, সেটাকে ভালো জায়গায় পৌঁছতে হবে। তাই প্রত্যেকটা রাজ্যও কিন্তু বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। নেক্সট আমরা এরপর যাব হচ্ছে ভারতীয় প্রেক্ষাপটে অর্থনৈতিক বৃদ্ধিতে পরিবেশগত সমস্যা। পরিবেশগত সমস্যাগুলো কি ছিল? সমস্যাগুলো ছিল হচ্ছে শিল্পায়ন এবং দূষণ। যে শিল্প তৈরি হচ্ছে সেখান থেকে দূষণ ছড়াচ্ছে। 1991 এর পর শিল্পক্ষেত্র দ্রুত সম্প্রসারিত হয়েছে। শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের যে ওয়েস্ট বজ্র ব্যবস্থাপনা ছাড়াই গড়ে উঠেছিল। বায়ু দূষণ তৈরি হয়েছিল। এই বায়ু দূষণ কেন হয়েছিল না, নগর ভিত্তিক অঞ্চলগুলোতে দেখা গেছিল শীতকালে প্রায় 2.5 PM মাত্রা বিপজ্জনক সীমা অতিক্রম করেছে। জলদূষণ তৈরি হয়েছে। জলদূষণ হয়েছে শিল্প বজ্রের জন্য, কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহারের জন্য। নদী এবং ভূগর্ভস্থ জলের গুণমান নষ্ট হয়ে গেছে। তাহলে এগুলো ছিল পশ্চিমবঙ্গের সমস্যা। পশ্চিমবঙ্গ বলছি, ভারতের পরিবেশগত সমস্যা। নেক্সট, বনাঞ্চল ধ্বংস হয়েছে, জীব বৈচিত্র্য হ্রাস পেয়েছে। উন্নয়নের জন্য যে সমস্যাগুলো তৈরি হয়েছে পরিবেশগত, সেগুলোই বলছি। উন্নয়নের জন্য রাস্তাঘাট, বাঁধ, খনি, আবাসন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের জন্য বহু বনভূমি, একরের পর একর গাছ কেটে ফেলা হয়েছে, ফলে বহু বনভূমি ধ্বংস হয়েছে এবং বিগত 20 বছরে ভারতের প্রায় 14,000 বর্গ কিলোমিটারের বেশি বনভূমি হারিয়ে গেছে। বন্যপ্রাণী সংকটাপন্ন হয়েছে। জলবায়ুর পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিং তৈরি হয়েছে। দ্রুত নগরায়ন, পরিবহন ও শিল্পায়নের কারণে গ্রিন হাউস যে গ্যাস, সেই গ্রিন হাউস গ্যাস নির্গমনের মাত্রা বেড়েছে। নেক্সট, তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বন্যা, খরা, তাপপ্রবাহ, অকাল বর্ষা কৃষিতে মারাত্মক প্রভাব ফেলছে। তবে এইগুলো ছিল পরিবেশগত সমস্যা ভারতের। অপ্রাকৃতিক জ্বালানির উপর অতি নির্ভরতা বেড়েছে। বিদ্যুৎ উৎপাদনে বড় অংশ কয়লার উপর নির্ভরশীল, ফলে বায়ু দূষণ ও কার্বনের নিঃসরণ উচ্চ মাত্রায় ঘটেছে। বজ্র সমস্যা এবং প্লাস্টিক দূষণ তো আমরা প্রতি মুহূর্তে তার জ্বালা অনুভব করতে পারছি। নগরায়নের ফলে কঠিন বজ্র এবং প্লাস্টিক দূষণের সমস্যা তীব্রতর হয়ে গেছে। প্রায় প্রতিদিন ভারতে 62 মিলিয়ন টন কঠিন বজ্র উৎপন্ন হচ্ছে। এই প্লাস্টিক বজ্র নদী এবং সমুদ্রের জলজ প্রাণীর জীবন বিপন্ন করে তুলেছে।
সব ছিল হচ্ছে পরিবেশগত সমস্যা। এর সমাধানের জন্য যে কাজগুলো করা হয়েছিল, যে প্রচেষ্টাগুলো নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে পরিবেশ সুরক্ষা আইন 1986, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, এটা স্থিতিশীল উন্নয়নের 17 দফা লক্ষ্যের মধ্যে লক্ষ্য পূরণের জন্য একটা প্রচেষ্টা, জাতীয় সৌর মিশন ও উইন্ড এনার্জি প্রোগ্রাম, গঙ্গা পুনরুদ্ধার প্রকল্প, ইলেকট্রিক যানবাহন ও চার্জিং পরিকাঠামো তৈরি এবং স্বচ্ছ ভারত অভিযান। তাহলে এইগুলো ছিল হচ্ছে প্রচেষ্টার দিক। নেক্সট আমরা যাব হচ্ছে মানব উন্নয়নে। তার মানে এখানে আমরা দেখলাম স্থিতিশীল উন্নয়ন থেকে এতখানি দেখলাম হচ্ছে পার্ট বি তে। স্থিতিশীল উন্নয়নে কি কি প্রশ্ন আসতে পারে? স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়নের সমস্যা কোথায়? স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা কোথায়? আসতে পারে হচ্ছে যে আমাদের কখনোই আশা করা যায় যে 17 দফা লক্ষ্য পরপর লিখতে দেবে না একেবারে, তবুও 17 দফা লক্ষ্যটাকে আমার চোখের সামনে রাখা দরকার। এবং সবচেয়ে বড় কথা, স্থিতিশীল উন্নয়নের জন্য যে কি কি পরিকল্পনা মূলত নেওয়া হয়েছিল তার কিছুটা আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি। এই ছিল স্থিতিশীল উন্নয়নের জায়গা। এরপর আমরা দেখেছিলাম দারিদ্র, আয় বৈষম্য। দারিদ্রের ক্ষেত্রে আমরা দারিদ্রের পরিমাপগুলোকে দেখেছিলাম। পরম দারিদ্র কাকে বলে, আপেক্ষিক দারিদ্র কাকে বলে, আঞ্চলিক দারিদ্র কাকে বলে। আমরা দারিদ্রের পরিমাপ হিসেবে আমরা দেখেছিলাম হচ্ছে দারিদ্রের পরিমাপের জন্য দারিদ্র রেখা। আমরা দেখেছিলাম হচ্ছে হেড কাউন্ট রেশিও বা মাথাগুন্তি অনুপাত কাকে বলে, আমরা দারিদ্রের ফাঁক কাকে বলে। এগুলো সব কিন্তু 2 মার্কসের কোশ্চেন্স। এছাড়াও ছিল হচ্ছে গিনি সহগ অনুপাত আয় বৈষম্যের জায়গা থেকে, এবং গিনি সহগ অনুপাত লোরেঞ্জ রেখা, এবং লোরেঞ্জ রেখার মধ্যে দিয়ে আমরা কি পাচ্ছি, ইম্পর্টেন্ট। নেক্সট এর সঙ্গে আমরা দেখেছিলাম যে 1950 থেকে 2019 অর্থনৈতিক পট পরিবর্তন। মূলত 1991 সালে দারিদ্র কতখানি হ্রাস পেয়েছে, আয় বৈষম্য হ্রাস পেয়েছে কিনা, আর 1991 এর পর দেখা যাচ্ছে আয় বৈষম্য বাড়ছে, দারিদ্র হ্রাস পেয়েছে, এই জায়গাটাকে ধরা। এর সঙ্গে পরিবেশগত সমস্যাগুলো কি কি, এবং পরিবেশগত সমস্যা মেটানোর জন্য কি কি প্রকল্প নেওয়া হয়েছিল। মূলত এই জায়গাটা এটাই হচ্ছে স্কেচ, এইটুকুই স্কেচ। এই সমস্ত কোয়েশ্চেন্স গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা এর পরেরটায় যাব, সেটা হচ্ছে মানব উন্নয়ন। বি, মানব উন্নয়ন বলতে কি বোঝায়। প্রথমে দেখব সংজ্ঞা, কাকে বলে মানব উন্নয়ন। মানব উন্নয়ন হচ্ছে, তার সংজ্ঞা দিচ্ছি হচ্ছে এইভাবে, যে জনসাধারণের পছন্দের সুযোগ এবং সক্ষমতার ব্যাপ্তি বা বৃদ্ধিকে বলা হয় মানব উন্নয়ন। তার মানে পছন্দের যে সুযোগ, এই যে পছন্দ সুযোগের সক্ষমতা, এর ব্যাপ্তিগুলো কোথায়, সেগুলো হচ্ছে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন। কোন কোন পরিধি, পছন্দের পরিধি, সুযোগের পরিধি, সক্ষমতার পরিধি জনসাধারণের কোনগুলো, সেটা হচ্ছে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন। 2 হচ্ছে শিক্ষা লাভের সুযোগ। 3 হচ্ছে জীবনযাত্রার মানের বৃদ্ধি। এই 3টে মূলত ভীষণ ইম্পর্টেন্ট। এর সঙ্গে আমি অ্যাড করেছি রাজনৈতিক স্বাধীনতা। এই রাজনৈতিক স্বাধীনতার 2টো দিক, একটা হচ্ছে ক্ষমতায়ন ও সিদ্ধান্ত, আর একটা দিক হচ্ছে সমতা। নেক্সট অন্যান্য মানব অধিকারের মধ্যে আমি 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মত প্রকাশের অধিকার, একটা হচ্ছে কর্মচারণের অধিকার, আর একটা হচ্ছে এটা হবে ধর্মচারণের অধিকার, আর একটা হচ্ছে সাংস্কৃতিক পরিচয় বজায় রাখার অধিকার। তার এইগুলো ছিল সমৃদ্ধি, এইগুলো ছিল সুযোগ, সক্ষমতা এবং পছন্দের পরিধি বা ব্যক্তি মানব উন্নয়নের জন্য। নেক্সট আমরা যাব এই মানব উন্নয়নের ক্ষেত্রে সমস্যা কোথায়।
সমস্যা হচ্ছে আয় বৈষম্য। যে আয় বৈষম্য একটা সমস্যা। ব্যক্তিগত এই আয় বৈষম্য তৈরি হয়েছে, আমরা দেখেছি, ব্যক্তিগত সম্পত্তির মালিকানা থেকে। অর্থনৈতিক সুফলের এর আগেই বলে এসেছিলাম আয় বৈষম্য কোত্থেকে তৈরি হয়েছে, যেটা মানব উন্নয়নের একটা সমস্যা। সেটা হচ্ছে যে ব্যক্তিগত সম্পত্তির মালিকানা থেকে তৈরি হয়েছে আয় বৈষম্য। অর্থনৈতিক সুফলের অসম বন্টন থেকে তৈরি হয়েছে আয় বৈষম্য। বেকারত্ব বৃদ্ধি থেকে তৈরি হয়েছে আয় বৈষম্য। অসমান হারে আয় বৃদ্ধি, অসমান হারে আয় বৃদ্ধি, এখান থেকেও তৈরি হয়েছে হচ্ছে আয় বৃদ্ধি, সেখান থেকেও তৈরি হয়েছে আয় বৈষম্য। আয় বৈষম্য তৈরি হয়েছে কর ফাঁকি থেকে। সুযোগের বৈষম্য এসছে কোত্থেকে? সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি, সরকারি নীতি, মহাজনী সুদ এবং ফাটকা কারবারের মধ্যে দিয়ে। তার মানে এগুলো ছিল হচ্ছে মানব উন্নয়নের জন্য সমস্যা। এখন প্রশ্ন হচ্ছে যে এই মানব উন্নয়নের আরেকটা সমস্যা হচ্ছে মহিলাদের ক্ষমতায়নের না পাওয়া, অর্থাৎ লিঙ্গ বৈষম্য। এই লিঙ্গ বৈষম্যের জায়গায় আমরা দেখেছিলাম হচ্ছে কেন লিঙ্গ বৈষম্য তৈরি হয়েছে। সেটা হচ্ছে প্রজনন এবং স্বাস্থ্য সংক্রান্ত জায়গা থেকে লিঙ্গ বৈষম্য তৈরি হয়েছে। প্রজনন এবং স্বাস্থ্য সংক্রান্ত জায়গাটা কি না, মহিলাদের পুষ্টি, মহিলাদের স্বাস্থ্য রক্ষার জন্য স্বাস্থ্য কেন্দ্রের অভাব, পুষ্টির অভাব ছিল। নারীদের ক্ষমতায়নের জন্য যে সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে জাতীয় এবং রাজ্যের সংসদে নারীর প্রতিনিধিত্ব যত বাড়ানো যাবে মানব উন্নয়ন তত বাড়বে। নারীদের শিক্ষার বাধা যত দূর করা যাবে মানব উন্নয়ন বাড়বে। শ্রমের বাজারে নারীর অংশগ্রহণ যত বাড়ানো যাবে তত মানব উন্নয়ন বাড়বে, অর্থাৎ লিঙ্গ বৈষম্য যত কমানো যাবে মানব উন্নয়ন তত বাড়বে। নারীদের দক্ষতার উন্নয়ন যত ঘটানো যাবে, তাদেরকে যত প্রশিক্ষিত করা যাবে, তাদের দক্ষতা তত বৃদ্ধি পাবে। ফলে নারীরা আরো বেশি তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে, ফলে নারীদের ক্ষমতায়ন আরো বাড়বে, ফলে লিঙ্গ বৈষম্য কমবে। এই লিঙ্গ বৈষম্য পরিমাপ করা হয় লিঙ্গ বৈষম্য সূচক দিয়ে বা জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স দিয়ে, এবং সেটা 0 এবং 1-এর মধ্যে থাকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমস্যার জায়গাটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য খাতে এতটাই ব্যয় কম যে জিডিপি মাত্র 2% আমরা শুধুমাত্র স্বাস্থ্য খাতে ব্যয় করছি। এবং আমরা অলরেডি দেখেছি যে শিক্ষার ক্ষেত্রে মানব উন্নয়নের সবচেয়ে বড় সূচক আমরা যেটা দেখছিলাম, যে আমরা 3টে মূল সূচককে দেখেছি। একটা হচ্ছে স্বাস্থ্য, একটা সুস্থ জীবন, একটা হচ্ছে স্বাস্থ্য, আর একটা দেখেছিলাম হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা এবং জীবনযাত্রার মান। এবং সেই জায়গায় শিক্ষার মানের ক্ষেত্রে আমরা দেখেছি আমরা কতখানি পিছিয়ে আছি। আমরা বলছিলাম নন গভর্নমেন্ট অর্গানাইজেশন প্রথমের একটা রিপোর্ট যে ক্লাস 7-এর একটা ছেলে বা মেয়ে ক্লাস 2 এর নোটবুক পড়তে পারছে না। তবে শিক্ষার মানের দিক থেকে আমরা কতখানি পিছিয়ে থাকছি। ফলে মানব উন্নয়নের সমস্যার জায়গা ছিল এটা লিঙ্গ বৈষম্য। নেক্সট আমরা যাব হচ্ছে যে মানব উন্নয়নের তাহলে মৌলিক দিকগুলো কোথায়। মানব উন্নয়ন স্তরের মৌলিক দিক হচ্ছে স্বাস্থ্য। তার মানে স্বাস্থ্য, জন্মের সময় গড় পরমায়ু, স্বাস্থ্য মানে হচ্ছে গড় পরমায়ু পরিমাণ যত বৃদ্ধি পাবে তত মানব উন্নয়ন ঘটবে। আমরা দেখব শিক্ষা হচ্ছে প্রত্যাশিত শিক্ষাবর্ষ, গড় শিক্ষাবর্ষ যত বাড়বে, জীবনযাত্রার মান যত বৃদ্ধি পাবে মানব উন্নয়ন বাড়বে, মাথাপিছু আয় যত বৃদ্ধি পাবে মানব উন্নয়ন বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তাকে মাপবো কি করে? মাপছি হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমরা মাপি হচ্ছে যে গড় পরমায়ু সূচক, শিক্ষা সূচক এবং মাথাপিছু সূচক হোল টু দি পাওয়ার 1/3। এটাকে আমরা বলছি এইভাবে মাপি হচ্ছে আমরা প্রথমে গড় পরমায়ু সূচক বার করব, শিক্ষা সূচক বার করব, মাথাপিছু আয় সূচক বার করব। এখন প্রশ্ন হচ্ছে এই মাথাপিছু আয় সূচক কি করে বার করব? মাথাপিছু আয় সূচক পার ক্যাপিটা ইন্ডেক্স, মাথাপিছু আয় সূচক বার করছি হচ্ছে প্রকৃত
প্রকৃত মান মাইনাস ন্যূনতম মান ডিভাইডেড বাই সর্বোচ্চ মান মাইনাস ন্যূনতম মান। এখান থেকে আমরা বার করছি হচ্ছে মাথাপিছু আয় সূচক। ঠিক একইভাবে শিক্ষা সূচক বার করবো, গড় পরমায়ু সূচক বার করবো, সেগুলোকে বসাবো, হোল টু দি পাওয়ার 1/3 করবো, যেটা পাবো সেটা হচ্ছে মানব উন্নয়ন সূচক। এবার বলি ভারতের অবস্থান, মানব উন্নয়ন সূচকের নিরিখে ভারতের অবস্থান কোথায়। 2023-এ ইউএনডিপি রিপোর্ট বলছে, 2023-এর ইউএনডিপি রিপোর্ট অনুযায়ী মানব উন্নয়ন সূচকে আমাদের সূচক হচ্ছে 0.64। 193টা দেশের মধ্যে 134তম স্থান নিয়ে বসে আছি আমরা। গড় আয়ু হচ্ছে 70 বছর, যেটা বলেছিলাম গড় পরমায়ু মাপি মানব উন্নয়নের সূচকের জন্য। প্রত্যাশিত শিক্ষাবর্ষ হচ্ছে 6.7 ইয়ার্স, গড় শিক্ষাবর্ষ হচ্ছে 11.9 ইয়ার্স, মাথা পিছু আয় হচ্ছে $7,000 পিপিপি। তার মানে এই ছিল মানব উন্নয়নের স্তরের মৌলিক দিক। এরপর মানব উন্নয়ন সূচকের গুরুত্ব কি, কেন মাপবো মানব উন্নয়ন সূচক, কি জন্য? এক হচ্ছে যে মানব উন্নয়ন সূচকের মধ্যে দিয়ে আমি বাস্তব চিত্র প্রকাশ করতে পারছি যে আমি স্বাস্থ্যে না শিক্ষায় না জীবনযাত্রার মানে আমি পিছিয়ে আছি কিনা। দুই, মানে মানব উন্নয়ন সূচক যদি কমে তাহলে পিছিয়ে আছি, যদি বাড়ে তাহলে ভালো। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক দেশগুলোর আমার দেশের সঙ্গে আন্তর্জাতিক দেশগুলোর তুলনা করতে পারছি মানব উন্নয়ন সূচকে, তারা ভালো আছে না আমরা ভালো আছি। নেক্সট হচ্ছে যে যদি সত্যি কমে থাকি তাহলে কোথায় কমেছি, কোন জায়গার জন্য কমেছি, স্বাস্থ্যের জন্য না শিক্ষার জন্য, তো সেই জায়গা থেকে নীতি নির্ধারণে সহায়তা করছে। নেক্সট হচ্ছে মানবিক মূল্যবোধে মানব উন্নয়ন সূচকের গুরুত্ব রয়েছে। এবং প্রাথমিক এবং অর্থনৈতিক দিকের পরিমাপ, অর্থাৎ প্রাথমিক দিক হচ্ছে স্বাস্থ্য শিক্ষা, অর্থনৈতিক দিক হচ্ছে জীবনযাত্রার মানের পরিমাপ করছে। এবং দীর্ঘমেয়াদী উন্নয়নে মানব উন্নয়ন সূচক হচ্ছে একটা দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রক্রিয়া। নেক্সট, আমরা এর জন্য মানব উন্নয়ন সূচকের নীতি বা প্রকল্প, মানব উন্নয়ন সূচক তার মানে আমার ভালো করতে হবে, তার জন্য সরকার কি কি প্রকল্প নেয়। সরকারি প্রকল্প, সরকার যে জোর দিয়েছিল, বলেছিলাম নীতি নির্ধারণ করতে পারে, সেই জায়গা থেকে সরকার ঠিক করলো না দেশের জনসাধারণের স্বাস্থ্যের উন্নতি দরকার, গড় পরমায়ু যাতে তাদের বাড়ে, তার জন্য সরকার করলো কি আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে প্রতিটা জনসাধারণের জন্য 5 লক্ষ টাকার বীমা তৈরি হলো, যাতে তারা হসপিটালাইজেশনের ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে সুবিধা পায়। নেক্সট হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান, স্যানিটেশন, পরিচ্ছন্নতা দিক থেকে। মিড ডে মিল প্রকল্পের মধ্যে দিয়ে বা পোষণ প্রকল্প অভিযানের মধ্যে দিয়ে স্কুলের বাচ্চারা, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের যাতে পুষ্টি তৈরি হয়, ভবিষ্যতে প্রজন্ম যাতে স্বাস্থ্যের দিক থেকে উন্নত হয়। নেক্সট হচ্ছে মেয়েদের লিঙ্গ বৈষম্য কমানোর জন্য, যাতে মেয়েরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই অর্থনৈতিক বৃদ্ধিতে, তার জন্য বেটি বাঁচাও বেটি পড়াও এই নীতি নেওয়া হলো। তাহলে গেল মানব উন্নয়ন সূচক। এরপর আমরা দেখবো হচ্ছে নীতি আয়োগ। নীতি আয়োগ 2014 সাল পর্যন্ত, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 1951 সালে প্রথম পরিকল্পনা, 1950 সালে পরিকল্পনা কমিশন গঠিত, 1951 সাল থেকে প্রথম পরিকল্পনা শুরু। 2014 সালে এসে পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশনের বিলুপ্তি ঘটানো হলো, বিলুপ্তি ঘটিয়ে নিয়ে আসা হলো 1 জানুয়ারি 2015 নীতি আয়োগ গঠিত। এখন প্রশ্ন হচ্ছে এই নীতি আয়োগ তার মানে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া ভূমিকা কি? নীতি আয়োগের ভূমিকা হচ্ছে যে এই নীতি আয়োগ হচ্ছে একটা অতিরিক্ত সাংবিধানিক সংস্থা,
অতিরিক্ত সাংবিধানিক সংস্থা কেন সাংবিধানিক সংস্থা নয়? যে নীতি আয়োগ, তার কাজ কি, সে কোন কোন পরিধিতে কাজ করবে, তা ভারতীয় সংবিধানে কোথাও লিপিবদ্ধ নেই, লেখা নেই। তাই যেহেতু সংবিধানের ধারায় কোনো উল্লেখ করা হয়নি, তাই নীতি আয়োগকে আমরা বলছি অতিরিক্ত সাংবিধানিক সংস্থা। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক এবং সেখানে সিদ্ধান্ত হলো, সেখান থেকে গৃহীত হলো নীতি আয়োগ। নীতি আয়োগ মানে হচ্ছে একটা চিন্তা কেন্দ্র, তারা চিন্তা কেন্দ্র হিসেবে কাজ করে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, অন্তর্ভুক্তিকরণ কিভাবে ঘটবে, দেশের সার্বিক জনসাধারণকে কি করে উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়া যাবে। নেক্সট হচ্ছে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যায়, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যায়। সহযোগিতা মানে কোঅপারেশন। কোঅপারেশন কাদের? ঘটনা হচ্ছে এই নীতি আয়োগের মধ্যে সমস্ত রাজ্যগুলোকে অন্তর্ভুক্ত করা হবে। রাজ্যগুলো মানে রাজ্যের মুখ্যমন্ত্রীদের অন্তর্ভুক্ত করা হলো, তারাও যাতে যে পরিকল্পনা নেওয়া হবে, যে নীতি নেওয়া হবে, সেই নীতিতে তাদেরও মুখ্য ভূমিকা থাকে, তাদেরও বক্তব্য থাকে। তাই সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থাৎ কেন্দ্র রাজ্য এই দুটো মেলবন্ধনটাকে আরো সুদৃঢ় করার চেষ্টা করা হবে। নেক্সট হচ্ছে যে এসডিজি নোডাল এজেন্সি হিসেবে কাজ করে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলেছিলাম, স্থিতিশীল উন্নয়নের 17 দফা লক্ষ্য। সেই 17 দফা লক্ষ্য, অনেকগুলো লক্ষ্য ছিল, সেই লক্ষ্যগুলোর কতখানি কাজ করছে, কতখানি কাজ এগোচ্ছে, সেখানে কোনটা করলে ভালো হয়, কি করলে ভালো হয়, সেই নোডাল এজেন্সি হিসেবে নীতি আয়োগ কাজ করে। নেক্সট, আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা। যে যে জায়গাগুলোতে নীতি প্রণয়নের ক্ষেত্রে যে যে জায়গাগুলোতে আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন, সেই জায়গাগুলোতে নীতি আয়োগ সাহায্য করে থাকে। নেক্সট, ভিত্তিভিত্তিক প্রতিযোগিতা সৃষ্টি করে। প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে, প্রত্যেকটা রাজ্য যেহেতু এর মধ্যে নীতি আয়োগের মধ্যে অন্তর্ভুক্তি রয়েছে প্রত্যেকটা রাজ্যে, তাই প্রত্যেকটা রাজ্য শিক্ষা, স্বাস্থ্য এবং স্থিতিশীল উন্নয়নের যে 17 দফা লক্ষ্য, সেই জায়গা থেকে প্রত্যেকটা রাজ্য একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা লিপ্ত, প্রত্যেকেই সেই লক্ষ্যগুলোকে আরো উন্নততর করবে তার চেষ্টা করছে বা প্রতিযোগিতায় লিপ্ত আছে। তাই বলছি ভিত্তিভিত্তিক প্রতিযোগিতা। নেক্সট, নীতিমালা এবং প্রকল্প তৈরিতে সাহায্য করে, যে কোথায় স্বাস্থ্য আরো, ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যকে আরো দৃঢ় করতে হবে, আর্থিক অন্তর্ভুক্তিকরণ আরো বাড়াতে হবে, এই জায়গাগুলো, তার মানে এই প্রকল্পগুলো তৈরিতে সাহায্য করছে। তা কিভাবে করা যাবে, কোথায় কোথায় সেটাকে প্রসারিত করা যাবে, সেই নীতিমালাও তৈরিতে সাহায্য করছে। নেক্সট হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার নকশা প্রস্তুত। দীর্ঘমেয়াদী পরিকল্পনার নকশা প্রস্তুত মানে যে পরিকল্পনাটা নেওয়া হয় তা মোটামুটি ভাবে, নীতি আয়োগ যে পরিকল্পনাটা নেয় তা মোটামুটি ভাবে 15 বছরের জন্য। নেক্সট বলবো, এই নীতি আয়োগের 7টা স্তম্ভ আছে। এই 7টা স্তম্ভ কি কি? প্রথম স্তম্ভ হচ্ছে জনগণ বান্ধব। জনগণ বান্ধব বলতে ব্যক্তি বা সমাজে ইচ্ছে রয়েছে, কোনো না কোনো ইচ্ছে রয়েছে, যে আমি চাই আমার স্বাস্থ্যকে আরো উন্নত করতে, আমি চাই আমার শিক্ষার মানকে আরো প্রসারিত করতে, আমি চাই আরো ইনফরমেশন পেতে, আমি চাই আরো কর্মসংস্থানের সুযোগ। এই ইচ্ছেটাকে, সমাজের এই ইচ্ছেকে পূরণ করার জন্য জনগণ বান্ধব নীতি আছে। একটা স্তম্ভ হচ্ছে জনগণ বান্ধব নীতি আয়োগ। 2 হচ্ছে সক্রিয়তা। সক্রিয়তা হচ্ছে নাগরিকদের যা প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী বা প্রত্যাশা অনুযায়ী, নাগরিকদের প্রত্যাশা এবং প্রয়োজন অনুযায়ী কি করতে হবে, নীতি আয়োগ তার নীতি নির্ধারণ করে। নেক্সট হচ্ছে অংশগ্রহণ। অংশগ্রহণ মানে আমার দেশের জনসাধারণকে এই উন্নয়নে, অর্থনৈতিক বৃদ্ধির নকশা বা প্যাটার্নের মধ্যে অন্তর্ভুক্তি যত করতে পারবো, তার মানে যত তাদের জনসাধারণের অংশগ্রহণ সুনিশ্চিত করা যায় তার চেষ্টা করা হবে, সেটা হচ্ছে অংশগ্রহণ। ক্ষমতায়ন,
ক্ষমতায়ন হচ্ছে নারী বা অন্যান্যদের ক্ষেত্রে যে লিঙ্গ বৈষম্য ছিল সেই লিঙ্গ বৈষম্য হ্রাস করতে হবে। লিঙ্গ বৈষম্যের জন্য যা যা প্রকল্প নেওয়া যায়, যা যা নীতি নির্ধারণ করা যায় তার বন্দোবস্ত করতে হবে, অর্থাৎ নারীদের ক্ষমতায়ন দিতে হবে। নেক্সট হচ্ছে অন্তর্ভুক্তিকরণ। অন্তর্ভুক্তিকরণ হচ্ছে নারী পুরুষ লিঙ্গ ভেদে, জাতি ভেদে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, মাইনরিটিজ, শিখ, জৈন, হিন্দু, মুসলিম, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এই উন্নয়নের অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি প্রক্রিয়ায় সামিল করানোর চেষ্টা করা হবে। নেক্সট সমতা। সমতা হচ্ছে দেশের সমস্ত জনসাধারণ যে যুবক যুবতী রয়েছে, মূলত কর্মক্ষম অংশ 15 থেকে 64 বছর বয়সী পিপল এজ গ্রুপ, তাদের সামনে সমান, তারা যাতে সবাই সমান সুযোগ পায় তার বন্দোবস্ত করতে হবে। নেক্সট স্বচ্ছতা। স্বচ্ছতার জায়গা হচ্ছে সরকারি সমস্ত কাজকর্ম দৃশ্যমান, ট্রান্সপারেন্ট করতে হবে, একেবারে স্বচ্ছ পরিষ্কার। সংস্কার কেন করছে এই নীতি, কি জন্য করছে, সেই জায়গাটাকে উপস্থাপিত করতে হবে এবং তার জন্য বন্দোবস্ত করতে হবে। নেক্সট যাবো হচ্ছে কাঠামো। নীতি আয়োগের কাঠামোর মধ্যে পরে হচ্ছে প্রথম চেয়ারপারসন, যিনি ভারতের প্রধানমন্ত্রী। গভর্নিং কাউন্সিলের মধ্যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবে, কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং গভর্নররা থাকবেন। আঞ্চলিক কাউন্সিল, তার মানে একটা চেয়ারপারসন, 2 হচ্ছে গভর্নিং কাউন্সিল, 3 হচ্ছে আঞ্চলিক কাউন্সিল। আঞ্চলিক কাউন্সিলের মধ্যে থাকছে বিভিন্ন রাজ্য, কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী, গভর্নর, প্রধানমন্ত্রীকে নিয়ে গঠিত হচ্ছে রিজিওনাল কাউন্সিল। 1 বা 2 অধিক রাজ্যের মধ্যে যদি কোনো বিশেষ সমস্যা তৈরি হয় তা সমাধান করে চেয়ারম্যান অথবা চেয়ারম্যানের নমিনি সদস্য। 1 বা 2 এর মধ্যে দুটো রাজ্যের মধ্যে যদি কোনো সমস্যা বা বিবাদ তৈরি হয় তবে কিন্তু সেই সমস্যার সমাধান করে নীতি আয়োগ, এবং এই রিজিওনাল কাউন্সিলে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের কোনো নমিনি সদস্য থাকে। নেক্সট বিশেষ অতিথি। স্পেশাল ইনভাইটি হচ্ছে বিশেষ ক্ষেত্রে বিশেষ ব্যক্তিরা প্রধানমন্ত্রী দ্বারা নির্বাচিত হয়। পূর্ণ সময় সাংগঠনিক কাঠামো, ভাইস চেয়ারম্যান থাকছে, প্রধানমন্ত্রী দ্বারা নিযুক্ত একজন, যিনি ক্যাবিনেট মন্ত্রীর ক্ষমতা উপলব্ধি করেন। পূর্ণ সময়ের সদস্য থাকছে, যিনি রাজ্যের মন্ত্রীর সমতুল ক্ষমতা লাভ করেন। আংশিক সময় সদস্য হিসেবে সর্বোচ্চ 2 জন থাকতে পারেন, এবং দেখা গেছে এই সর্বোচ্চ 2 জন এটা রোটেশনের ভিত্তিতে হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র, আইআইটি, এগুলো রোটেশনের ভিত্তিতে নির্বাচিত করা হয়। নেক্সট যাবো হচ্ছে নীতি আয়োগ হাব এবং উদ্যোগ। নীতি আয়োগকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে টিম ইন্ডিয়া হাব, আর একটাকে বলা হচ্ছে নলেজ এবং ইনোভেশন হাব। টিম ইন্ডিয়া হাবের কাজ হচ্ছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে আলোচনা প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে বা নীতি নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে রাজ্যের আলোচনায় মধ্যস্থতা করছে হচ্ছে টিম ইন্ডিয়া হাব। ইট ইজ দ্য থিঙ্ক ট্যাঙ্ক। নীতি আয়োগ হচ্ছে একটা চিন্তা কেন্দ্র। এবার আরেকটা হচ্ছে নলেজ এবং ইনোভেশন হাব। নলেজ এবং ইনোভেশন হাব এর কাজ হচ্ছে যে প্রকল্প যে রূপায়ণ হবে সেই প্রকল্প রূপায়ণে যে কৌশল নেওয়া হবে সেই কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উদ্যোগ কি? নীতি আয়োগের উদ্যোগ হচ্ছে 15 বছরের একটা রোড ম্যাপ তৈরি করবে, কোন পরিকল্পনা কৌশল তৈরি করেছে, সেটা 15 বছরের রোড ম্যাপ, 15 বছর ধরে চলবে, এবং 7 বছরের লক্ষ্যে কৌশল এবং পরিকল্পনায় যদি পরিবর্তন করতে হয় 7 বছরের লক্ষ্যে সেটার মূল্যায়ন করা দেখবে। এবং ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে 75 বছরে ভিশন ছিল যে ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর পর নতুন ভারত গড়ে তোলার। নেক্সট, এই ক্ষেত্রে ভারতবর্ষকে ডিজিটালাইজড করা হয়েছে, ডিজিটাল ইন্ডিয়া এবং অটল ইনোভেশন মিশনের মধ্যে দেখা গেল যে স্কুলগুলোতে বাচ্চাদের
মান উন্নয়নে জ্ঞান জ্ঞান অনুসন্ধান এই জায়গাগুলোকে উন্নয়নের জন্য যদি ল্যাব দরকার হয়, সায়েন্টিফিক ল্যাব, সেই ল্যাবের জন্য পরিকল্পনা তৈরি হবে, যা অটল ইনোভেশনের মাধ্যমে, অটল ইনোভেশন মিশনের মাধ্যমে রূপায়ণ করা হচ্ছে। নেক্সট বলবো উদ্দেশ্য এবং কার্যাবলী। তার মানে নীতি আয়োগের উদ্দেশ্য এবং কার্যাবলীর মধ্যে পড়ছে অর্থনৈতিক উন্নয়ন এক। এই অর্থনৈতিক উন্নয়নের মধ্যে হচ্ছে দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল উন্নয়ন, পিছিয়ে পড়া অঞ্চল সেখানকার উন্নতি, কর্মসংস্থান, উৎপাদন এবং শিল্পায়নের জন্য সুপরিকল্পিত নীতি গ্রহণ। 2 নম্বর হচ্ছে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে হচ্ছে কেন্দ্র রাজ্য সমন্বয়, প্রধানমন্ত্রীও রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীরাও রয়েছে, একটা সমন্বয় পরিষদ গঠন, বিভিন্ন ফোরাম গঠন। ভিত্তিভিত্তিক প্রতিযোগিতা হচ্ছে স্কুল শিক্ষা সূচক, ইনফ্যান্ট মর্টালিটি ইন্ডেক্স, ম্যাটারনাল মর্টালিটি ইন্ডেক্স, হাঙ্গার ইন্ডেক্স এবং স্থিতিশীল উন্নয়ন ইন্ডেক্স বা সূচক। এর ভিত্তিতে বিভিন্ন রাজ্যের মধ্যে প্রতিযোগিতার বাতাবরণ সৃষ্টি করা। নেক্সট হচ্ছে নীতিগত সহায়তা। নীতিগত সহায়তার জায়গা হচ্ছে ডেটা বেস তৈরি করা ও ডেটা ও বিশ্লেষণ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, স্থিতিশীল উন্নয়ন ইন্ডেক্স, হেলথ ইন্ডেক্স, দীর্ঘমেয়াদী পরিকল্পনার নকশা তৈরি করা, স্বাধীনতার 75 বছরে নতুন পরিকল্পনা নেওয়া, নীতিমালা ও প্রকল্প তৈরি করা, স্টার্ট আপ ইন্ডিয়া, নতুন উদ্যোক্তা তৈরি করা, এগ্রিকালচারাল রিফর্ম, কৃষিজ সংস্কার ইত্যাদি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করছে। নেক্সট হচ্ছে গবেষণা উদ্ভাবনের জায়গাটা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগের সহাবস্থান, স্টার্ট আপ ইন্ডিয়া, অটল ইনোভেশন মিশন, ইনোভেশন হাব, অটল থিঙ্কারিং ল্যাব, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় সাধন করা, স্মার্ট সিটি প্রজেক্ট, গ্রিন টেকনোলজি, ডিজিটাল ট্রান্সফরমেশন ইত্যাদি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করে থাকে। নেক্সট আমরা দেখব যে 5 পর 6 নম্বর যে কার্যাবলী, নিচ থেকে উপর আমরা দেখে এসেছিলাম অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিতে নিচ থেকে উপর পন্থা। নিচ থেকে উপর হচ্ছে গ্রাম স্তরে যদি উন্নয়ন ঘটে, ভাবা হয় নীতি আয়োগ এইভাবে মনে করে যে যদি গ্রামের উন্নতি ঘটে তবে পঞ্চায়েতগুলোর উন্নতি ঘটবে, পঞ্চায়েত সমিতির যদি উন্নয়ন ঘটে জেলার উন্নয়ন ঘটবে, জেলার উন্নতি ঘটলে রাজ্যের উন্নতি ঘটবে, রাজ্যের উন্নতি ঘটলে দেশের উন্নতি ঘটবে। তাই গ্রাম স্তরে যদি উন্নয়ন ঘটে তবে জেলা স্তরে উন্নতি ঘটবে, একইভাবে রাজ্যের উন্নতি হবে, ফলে দেশের উন্নতি হবে। নেক্সট হচ্ছে তথ্য এবং সম্পদ কেন্দ্র হিসেবে কাজ করে, তথ্য এবং বা ডেটা সংগ্রহ করছে, উন্নয়ন ক্ষেত্রে প্রযুক্তিগত সমাধান তৈরি করছে এবং তার কার্যকর ব্যবহার প্রয়োগ করছে, সরকারি নীতি প্রণয়ন করছে, বিভিন্ন পরিকল্পনা কৌশল এবং কৌশলগত পরিকল্পনার দিক নির্দেশ করছে কিভাবে করা যায়, এবং ডেটাবেস এবং সেখান যে তথ্যগুলো সংগ্রহ করছে তার একটা ডেটাবেস তৈরি করছে, আর্কাইভ তৈরি করছে। নেক্সট হচ্ছে প্রতিযোগিতা। বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন রাজ্যের মধ্যে স্থিতিশীল উন্নয়ন ইন্ডেক্সের স্বাস্থ্য সূচকের ক্ষেত্রে প্রতিযোগিতার বাতাবরণ, বিভিন্ন রাজ্যের মধ্যে তার কার কতখানি উন্নয়ন ঘটেছে, একটা প্রতিযোগিতার বাতাবরণ তৈরি করেছে। তথ্য বিশ্লেষণ ও পরামর্শ, যে ডেটাবেস তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রের জন্য, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, রাজনৈতিক বিষয়, তার একটা বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরি করছে। নেক্সট মূল্যায়ন হচ্ছে প্রতিটি ক্ষেত্রে যে লক্ষ্য নির্ধারণ হয়েছে রাষ্ট্রের কর্মসূচির
বাস্তবায়ন এবং তা কতখানি ফলপ্রসূ হয়েছে তা বিশ্লেষণ করছে হচ্ছে নীতি আয়োগ। নেক্সট হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন। প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে যে স্টার্ট আপ ইন্ডিয়া, ডিজিটাল পেমেন্ট সার্ভিস, যেমন ইউপিআই, আমরা ফোন পে, গুগল পে এগুলো থ্রু দিয়ে লেনদেন করছি। ডিজিটাল পেমেন্ট সার্ভিস সিস্টেম, কৃষিতে ড্রোন প্রযুক্তি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য, অটো ইনোভেশন মিশন, গ্রিন টেকনোলজি ইত্যাদিতে সাহায্য করছে। এই গেল নীতি আয়োগের কার্যাবলী। এরপর দেখব যে কেন পরিকল্পনা কমিশন সরানো হলো, কেন নীতি আয়োগ নেওয়া হলো, তার মানে পরিকল্পনা কমিশন আর নীতি আয়োগের মধ্যে ফারাক কোথায়। আমরা বাঁ দিকে দেখিয়েছি বিষয়গুলো এবং তারপর দেখিয়েছি যোজনা কমিশন আর নীতি আয়োগ। প্রথম বিষয় হচ্ছে কবে প্রতিষ্ঠিত হয়েছিল। যোজনা কমিশন তৈরি হয়েছিল 1950 সাল এবং নীতি আয়োগ তৈরি হয়েছিল 1 জানুয়ারি 2015। উদ্দেশ্য কি ছিল? যোজনা কমিশনের উদ্দেশ্য ছিল হচ্ছে দেশের উন্নয়ন পরিকল্পনা তৈরি ও তার বাস্তবায়ন। যোজনা কমিশন মানে পরিকল্পনা কমিশন। আর নীতি আয়োগের উদ্দেশ্য কি ছিল? একটা সহযোগিতামূলক যুক্ত রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলা, অর্থাৎ কেন্দ্র রাজ্য গুলো একসঙ্গে বসে দেশের উন্নতির পরিকল্পনা, উন্নতির রূপরেখা তৈরি করা। কোথায় পরিকল্পনা করতে হবে, কোন জায়গায় পরিকল্পনা কৌশল, কোন কোন জায়গায় ক্ষেত্রগুলোতে পরিকল্পনা কৌশল নেওয়া হবে সেগুলো ঠিক করা। নেক্সট হচ্ছে কাঠামো। কাঠামো হচ্ছে পরিকল্পনা কমিশন কেন্দ্রীয় সরকার দ্বারা একটা নিয়ন্ত্রিত স্থায়ী প্রতিষ্ঠান, কিন্তু নীতি আয়োগের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যগুলো উভয় সমানভাবে কাজের অংশীদার, একটা পরামর্শমূলক প্রতিষ্ঠান। নেক্সট উদ্দেশ্য এবং লক্ষ্য। উদ্দেশ্য এবং লক্ষ্যের দিক থেকে যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশনে রাজ্যের উন্নয়ন নির্ভর করত কেন্দ্রীয় পরিকল্পনা, অর্থাৎ কেন্দ্র যে পরিকল্পনাগুলো নিত তার উপর রাজ্যগুলোর উন্নয়ন নির্ভর করত। কিন্তু নীতি আয়োগের ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের সমন্বয় দেখতে পেয়েছি, কেননা যে কাঠামো দেখেছিলাম নীতি আয়োগে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিল, কেন্দ্রশাসিত অঞ্চলের গভর্নর মুখ্যমন্ত্রীরা ছিলেন, ফলে কেন্দ্র রাজ্যের মধ্যে একটা সমন্বয় সাধন হয়েছে এবং দীর্ঘমেয়াদী 15 বছর লক্ষ্য, যেটা পরিকল্পনা কমিশন ছিল 5 বছরের জন্য, প্রত্যেকটা পরিকল্পনা ছিল 5 বছরের জন্য। রাজ্যের নির্দিষ্ট উন্নয়ন প্রণয়, গবেষণা, উদ্ভাবন বৃদ্ধিতে অংশগ্রহণ করছে হচ্ছে নীতি আয়োগ। নেক্সট আর্থিক সহায়তা। আর্থিক সহায়তা হচ্ছে যে দেশের যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, কেন্দ্রীয় পরিকল্পনা নেওয়া হয়েছিল, কেন্দ্রীয় সরকার যে পরিকল্পনা নিয়েছিল দেশের মধ্যে সমস্ত ক্ষেত্রের জন্য, প্রত্যেকটা পরিকল্পনার জন্য নির্দিষ্ট বাজেট তৈরি করা হতো পরিকল্পনা কমিশনে বা যোজনা কমিশনে। কিন্তু এক্ষেত্রে নীতি আয়োগের ক্ষেত্রে রাজ্যের বিশেষ সমস্যা এবং চাহিদা অনুযায়ী পরিকল্পনা তৈরিতে সাহায্য করা হচ্ছে। নেক্সট স্বাধীনতা। স্বাধীনতার দিক থেকে যোজনা কমিশন বা পরিকল্পনা কমিশনে রাজ্যের পরিকল্পনা রূপায়ণে রাজ্যগুলো নিজের রাজ্যে কি পরিকল্পনা নেবে সেখানে রাজ্যের কোনো স্বাধীনতা ছিল না। কিন্তু নীতি আয়োগের ক্ষেত্রে কিন্তু রাজ্যগুলো অঙ্গীভূত হয়েছে, পার্টিসিপেন্টস হয়েছে, ফলে রাজ্যগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে। নেক্সট অংশগ্রহণের দিক থেকে দেখি। অংশগ্রহণের দিক থেকে যোজনা কমিশনে রাজ্যের কোনো অংশগ্রহণ ছিল না পরিকল্পনা কমিশন, কিন্তু নীতি আয়োগে রাজ্যের অংশগ্রহণ রয়েছে। নমনীয়তার দিক থেকে যোজনা কমিশন ফিক্সড, ভীষণ স্ট্রিক্ট, কোনো নমনীয়তা নেই পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে। এদিক থেকে সেদিক থেকে যাওয়া যায় কিনা, তার বাস্তবায়তার জন্য কিছু পিছিয়ে আসা বা কিছু এগিয়ে যাওয়া, এরকম কোনো নমনীয়তা ছিল না। একটা স্ট্রিনজেন্ট, মানে নির্দিষ্ট লক্ষ্যে এই পদ্ধতিতেই এগোতে হবে, তো এই পদ্ধতিতেই এগোতে হবে। কিন্তু নীতি আয়োগের ক্ষেত্রে সেই জায়গায় অনেক নমনীয়তা রয়েছে। তাহলে আমাদের এই জায়গাটায়, অর্থাৎ নীতি আয়োগের জায়গাটায় 6 মার্কসের কোশ্চেনের খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে নীতি আয়োগের ভূমিকা আলোচনা করা, নীতি আয়োগের উদ্দেশ্য বা কার্যাবলী আলোচনা করা, আর একটা হচ্ছে নীতি আয়োগ এবং পরিকল্পনা কমিশনের মধ্যে পার্থক্য আলোচনা করা। এটা কিন্তু 6 মার্কসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট।
মানব উন্নয়নের যে চ্যাপ্টারটা, যে জায়গাটা আমরা পড়েছি সেকশন, সেই মানব উন্নয়নের ক্ষেত্রে কোয়েশ্চেন গুলো ছিল এইরকম: মানব উন্নয়ন কাকে বলে, মানব উন্নয়ন সূচক গুলো কিভাবে তৈরি হয়, মানব উন্নয়ন সূচকের প্রয়োজনীয়তা কি। তার মানে আমরা প্রত্যেকটা ইউনিট 5 শেষ করলাম, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা ইউনিট 5 এর প্রত্যেকটা সেকশন আমরা আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করেছি। কি কি প্রশ্ন প্রত্যেকটা সেকশন থেকে আসতে পারে আমরা সেই দিকে নজর দিয়েছি, এবং সেই কোশ্চেন্স গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের সামনে সেমিস্টার 4 সেই দিকে তাকিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।